লেকচার থেকে হচ্ছে আমাদের দেখতে হবে শুধুমাত্র ডেফিনেশনগুলো। ডেফিনেশনের মধ্যে আছে কি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কি জিনিস এবং অ্যাডভান্টেজ অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। সো আমাদের এই ফার্স্ট লেকচারের এখানে আপনাদের ওবির সব কিছুই বলা আছে, কততে কি মার্কড, তারপর হচ্ছে বেসিক কোন কোন বই থেকে করবেন, এই কোর্সের গোল কী, এই যে কোর্স আউটকাম যেটা ডিসকাস করা ছিল সেগুলো ডিসকাস করা আছে, বুঝতে পারছেন? আপনাদের 4টা কোর্স আউটকাম আছে এবং প্রোগ্রাম আউটকাম সবই এখানে ডিফাইন করা আছে। সো লেকচার 1 হচ্ছে শুরু। এই শুরুতেই হচ্ছে ডিজিটাল সিগন্যালের একটা ডেফিনেশন আছে। সো আমরা কি পড়তে বলছি, ডিজিটাল সিগন্যাল কী জিনিস? এ ডিজিটাল সিগন্যাল ইজ এ ডিসক্রিট সিগন্যাল দ্যাট রিপ্রেজেন্ট দ্য ডেটা ইন বাইনারি ফর্ম অর প্রিডিফাইন্ড ফর্ম। অর্থাৎ আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করছিলাম যেটা 1 0 নট নেসেসারি, অর্থাৎ আগে ডিফাইন করা যে কোনো ভ্যালু হলেই সেটাকে আমরা ডিজিটাল সিগন্যাল বলতে পারি, তাই তো? আর ডিজিটাল সিগন্যাল প্রসেসিং কি জিনিস সেটারও ডেফিনেশন আছে, ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স দ্যাট ডিল উইথ দ্য প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস অফ ডিজিটাল সিগন্যাল। অর্থাৎ এটাকে আমরা আবার বলতে পারি যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ইজ দ্য অ্যানালাইসিস, manipulation and transformation of digital signal using mathematical algorithm to improve, extract or modification the information they contain. It is widely used in communication, audio, video and control system. অর্থাৎ আমরা কোনো একটা ডেটাকে যদি অ্যানালাইজ করি, ম্যানিপুলেশন বলতে আমাদের কাজের জন্য একটু বায়াসিং করা হয় কিংবা হচ্ছে ট্রান্সফরমেশন করা হয়। আমরা এই লাস্ট ক্লাসে জেড ট্রান্সফরমেশন করলাম বা ফুরিয়ার ট্রান্সফরমেশন, ওই ট্রান্সফরমেশনগুলা যেই প্রসেসে করা হয় সেটাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এই হচ্ছে ডেফিনেশন। এখান থেকে এই যে এই প্রসেসিংটা কীভাবে হয়, প্রথমে ডিজিটাল সিগন্যাল, সেখান থেকে সিগন্যালটা পিক করে তার প্রসেসিং করা হয়। এখানে আবার ডিফাইন করা আছে সিগন্যাল কী জিনিস। অর্থাৎ আমাদের ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা সিগন্যালের একটা সংজ্ঞা আমরা পড়ছি, কিন্তু এটাকে যদি আমরা ব্রডলি চিন্তা ভাবনা করি, সেই জন্য আমরা আবার সিগন্যাল থেকে শুরু করি। যদি সিগন্যাল কী জিনিস সেখানে বলা আছে, পরীক্ষার জন্য তেমন একটা দরকার নাই। এবং সিগন্যাল হচ্ছে একটা ফিজিক্যাল ফেনোমেনা যা আছে, সেই ফেনোমেনার যত ইনফরমেশন সেটা কনভে করে যেই জিনিসটা, সেটাই হচ্ছে সিগন্যাল। এবং সিস্টেম হচ্ছে মূলত যেই জিনিসটা যেটা হচ্ছে কোনো একটা সিগন্যাল পাইলে একটা রেসপন্স করে। এগুলা ক্লাসিফিকেশন আমরা পরেও আলোচনা করা আছে। আমরা এখান থেকে মেইনলি যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এইটা হচ্ছে মেইনলি ডিজিটাল সিগন্যাল কার্ভের কি আছে, মূলত অ্যানালগ থেকে ডিজিটাল কিভাবে করে আমরা ডিটেলস আলোচনা করছি। প্রসেসিংটা কিভাবে হয় পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না। আমরা অ্যাপ্লিকেশন অফ ডিএসপি আছে, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন অডিও অ্যান্ড স্পেস প্রসেসিং, সোনার, র্যাডার and other array processing, digital image processing, data compression, video coding, এই বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এবং এই যে যদি আমরা ফিল্ড ওয়াইজ চিন্তা করি, ইন্ডাস্ট্রি, মেডিকেল বা কমার্শিয়াল বিভিন্ন ফিল্ডেই এটা আলোচনা করা হয়। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ ডিএসপি। আমরা এটা পরীক্ষার জন্য আমরা দিছি। অ্যাডভান্টেজ আর ইম্পর্টেন্স কাছাকাছি জিনিস। মেইনলি হচ্ছে সিগনিফিক্যান্টলি ইনক্রিজ দ্য ওভারঅল ভ্যালু অফ হিয়ারিং প্রোটেকশন, বিভিন্ন ক্ষেত্রেই হয়। এখানে রিয়েল ওয়ার্ল্ডের জিনিসগুলো আছে। এই যে এখানে ডিরেক্ট অ্যাডভান্টেজ বলা আছে, ঠিক আছে? অর্থাৎ ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের অ্যাডভান্টেজ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডিজিটাল সিগন্যাল প্রসেসিংটা কি? মোর ফ্লেক্সিবল, মোর ইজিয়ার সিস্টেম আপগ্রেডেশন, ডেটা ইজিলি স্টোরেড, বেটার কন্ট্রোল ওভার দ্য অ্যাকুরেসি রিকোয়ারমেন্ট অ্যান্ড হচ্ছে রিপ্রোডাক্টিভিটি। অর্থাৎ আপনারা পরীক্ষা লেখার ক্ষেত্রে এগুলাকে একটু ব্রডলি লিখলেই হয়ে যাবে। এই যে এখানে ব্রডলি লেখা আছে, বুঝতে পারছেন? এই একই জিনিস। অ্যাডভান্টেজ অফ, হ্যাঁ, লিমিটেশনগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নাই। তবে লিমিটেশনের মধ্যে হচ্ছে আমরা যখন আমাদের ন্যাচারাল সব সিগন্যালগুলো কি অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ থেকে ডিজিটাল করার সময় কিছু ইরোর অ্যাড হয়ে যায় আমাদের সিস্টেমের সাথে, সেই জিনিসগুলো। আর আমাদের এই জিনিসটা একটা ফাইনাইট লেন্থের ভিতরে, অর্থাৎ আমরা যদি 10 গড় দশমিক পর্যন্ত নেই তাহলে তারপরেও তো সংখ্যা থাকতে পারে, এই জিনিসগুলা। অর্থাৎ আমাদের জিনিসটা যেহেতু অ্যানালগ, এই হচ্ছে লিমিটেশন। অর্থাৎ আমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভান্টেজ অফ ডিএসপি মানে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ওভার এএসপি মানে হচ্ছে অ্যানালগ সিগন্যাল প্রসেসিং। এর মানে হচ্ছে ফিজিক্যাল সাইজ অফ অ্যানালগ সিগন্যাল প্রসেসিং হচ্ছে অনেক বড় হয়, হোয়াইল দ্য ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের যে ফিজিক্যাল ফেনোমেনন বা ফিজিক্যাল এক্সিস্টেন্স সেটা হচ্ছে লাইট ওয়েট এবং ছোটোখাটো হয়, কারণ এটা হচ্ছে প্রোগ্রাম বেস। আর
Analog system are less accurate because the component of tolerant কি আছে টলারেন্সে RLC অ্যান্ড অ্যাক্টিভ কম্পোনেন্ট অর্থাৎ ট্রানজিস্টর এবং RLC রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটর দ্বারা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল যেহেতু করা হয় দ্যাটস মিন এটা লেস অ্যাকুরেট হয়, আর ডিজিটাল সিগন্যাল একটু সেন্সিটিভিটি একটু বেশি থাকে টু দ্য এনভায়রনমেন্ট চেঞ্জ অ্যান্ড নয়েজ অ্যান্ড ডিস্টারবেন্স। কেন? কারণ হচ্ছে এর সবগুলা ভ্যালু এক্সিস্ট করে না। সাপোজ হচ্ছে 5.1, এখন 5.1 যেহেতু ডিজিটালে প্রিডিফাইন কোনো নাম্বার না, এর মানে 1 যে আমাদের নয়েজ 5 পয়েন্টের পরে সেটা আমরা অটোমেটিক বুঝতে পারি। সো ডিজিটাল সিস্টেম ইজ দ্য মোর ফ্লেক্সিবল অ্যাজ সফটওয়্যার প্রোগ্রাম অ্যান্ড কন্ট্রোল প্রোগ্রাম ক্যান বি ইজিলি মডিফাই। অর্থাৎ আমাদের একটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ে আছে, যেহেতু এটা একটা প্রোগ্রামিং বেস সিস্টেম, এর মানে সিস্টেমটা ইজিলি আমরা একটা সিস্টেমকে অন্য কাজে ইউজ করতে পারি, মডিফাই করতে পারি। বাট আমাদের অ্যানালগের ক্ষেত্রে সেই কাজটা করা সহজ না, আমাদের সার্কিট কানেকশনগতভাবে চেঞ্জ করতে হয় অনেক কিছু। ডিজিটাল সিগন্যাল ক্যান বি স্টোর অন ডিজিটাল হার্ড ডিস্ক অর হচ্ছে ম্যাগনেটিক ট্যাপ, অর্থাৎ আমাদের এই যে ডিজিটাল যে ডেটাগুলো আছে সিগন্যাল প্রসেসিংয়ের ক্ষেত্রে যে আমাদের প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা ইজিলি স্টোর করে রাখতে পারি, যেটাকে ইজিলি আমরা কি করতে পারি, ইজিলি আমরা কপি করতে পারি। সো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এটা মূলত আমরা অফলাইনেও করতে পারি, ক্যান বি অনলাইনেও করতে পারি, বুঝতে পারছেন? অফলাইনে করতে পারি মানে হচ্ছে এই ডেটাটা আমরা আমাদের মেমোরিতে রাইখা পরে প্রসেস করতে পারি, বাট অ্যানালগ সিগন্যাল হচ্ছে যখন পিক করবেন সঙ্গে সঙ্গে প্রসেস করতে হবে। এইটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে অ্যাডভান্টেজ। আরও ফার অ্যাডভান্টেজ আছে, 10টা আছে, পরীক্ষায় তো আর এই 10টার মতো লিখতে হবে না। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এর বিষয়। এটা মার্কের উপর ডিপেন্ড করবে, আপনারা যতটুকু লেখেন। এক একজনের লেখা, কেউ হয়তো 10টাও লেখে, মানে এটা এক একজনের লেখার প্রসিডিউর, আমি তো আর লিমিট করে দিব না, আপনার তো একটা বুঝমেন্ট আছে, তাই না? দেন হচ্ছে আমরা লেকচার 2-তে আমরা প্রথমেই ডেফিনেশনগুলো আমরা যখন যাব তখন পড়ে দিব, অ্যালাইসিং এবং নাইকুয়েস্ট রেট আর হচ্ছে স্যাম্পলিং রেট, তাই তো? আমাদের আছে হচ্ছে প্রথম কোশ্চেন আসি হচ্ছে রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ সিগন্যাল উইথ প্রপার এক্সাম্পল। সো আমরা লেকচার 2-তে যদি যাই, এই চ্যাপ্টারের নামই হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিগন্যাল। এই শুরুতে হচ্ছে দুইভাবে ক্লাসিফাই করা হয়, একটা হচ্ছে মাল্টি রেট, মাল্টি চ্যানেল, আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশন। আমরা এই দুইটা আলাদা আলাদাভাবে বলতে হবে, লিখতে হবে। সো আমাদের যেহেতু ডিটেলস চাইছে, আমাদের কি চাইছে? ক্লাসিফিকেশন অফ সিগন্যাল উইথ প্রপার এক্সাম্পল, আমাদের প্রতিটার এক্সাম্পল দিতে হবে। যেমন এ মাল্টি রেট চ্যানেল ইজ এ টাইপ অফ সিগন্যাল দ্যাট কনসিস্ট অফ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট অর রিলেটিভ ডেটা স্ট্রিম ট্রান্সমিট অর প্রসেস সিমুলটেনিয়াসলি। অর্থাৎ আমাদের মাল্টি চ্যানেল যেটা, এটা একই টাইপের ডেটা আমাদের একই সাথে যদি যায়, যেমন হচ্ছে এই যে আমরা এটা হচ্ছে কি একটা আর্থকুইকের রেট, এটা কি মাল্টি চ্যানেল একটা ডেটা। এর মানে এখানে আমরা কি করা যায়, এই আর্থকুইকের মধ্যে আমাদের উপরে নিচে কতটুকু কম্পন ঘটছে, উত্তর দক্ষিণে কতটুকু কম্পিত হয়েছে, সব মিলে কিন্তু একটা সিগন্যাল, অর্থাৎ একই টাইপের সিগন্যাল না, সব মুভমেন্ট টাইপ সিগন্যাল যদি হয় সেটাকে বলা হচ্ছে মাল্টি চ্যানেল। যেমন হচ্ছে আমার ভয়েস সিগন্যালে দুইটা আছে সিগন্যাল একসাথে মার্চ আছে, মনো সোলো, ঠিক আছে? এটা হচ্ছে মাল্টি চ্যানেল, মানে একই টাইপের সিগন্যাল যেটা দেখতে একটা সিগন্যালের মতোই মনে হয়, সেই জিনিসটাকে বলা হচ্ছে মাল্টি চ্যানেল সিগন্যাল। আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশন সিগন্যাল। মাল্টি ডাইমেনশন সিগন্যাল মানে হচ্ছে যে সিগন্যালটা বিভিন্ন পার্ট থাকে, ইন্ডিপেন্ডেন্ট ডাইমেনশনে থাকে। যেমন হচ্ছে কারো যদি স্মরণ হয়, এই দিকে গেছে, দক্ষিণে গেছে এতটুকু, দেন পূর্ব দিকে গেছে এতটুকু, কিংবা হচ্ছে 3 ডাইমেনশনাল হতে পারে, আরও 4 ডাইমেনশনাল হতে পারে। অর্থাৎ এই যে এক্সাম্পলের ক্ষেত্রে মাল্টি চ্যানেলের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, একটাই সিগন্যাল, সেই সিগন্যালটাকে ভাঙলে হচ্ছে এরকম 3টা সিগন্যাল পাওয়া যাবে। 3টা সিগন্যালই সবই কিন্তু এস দ্বারা শুরু হয়েছে, মানে একই সিগন্যাল। এসের যেই সিগন্যাল ছিল, প্রতিটা সিগন্যাল সেম বৈশিষ্ট্যের সিগন্যাল হবে। যেমন আমার ভয়েস সিগন্যালে 2টা আছে, এই 2টা সিগন্যালই কি আসলে ভয়েস সিগন্যালই, তাই তো? সিমিলার হচ্ছে মাল্টি ডাইমেনশন সিগন্যাল। এখানে কালার টিভির কথা বলা আছে। এখন কালার টিভিতে কি হয়? কালার টিভিতে দেখেন প্রতিটা পয়েন্ট এক্স ওয়াই, একটা যেহেতু 2D টিভির স্ক্রিনটা 2D, আর টাইমের সাথে সাথে তার কালার চেঞ্জ হয়, তাই তো? প্রতিটা পয়েন্টে কালার চেঞ্জ হয়ে তো আমরা পিকচারগুলো দেখতে পারি, এবং সেই পিকচারগুলো এর মানে এখানে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশন।
এক্স ওয়াই এবং হচ্ছে টি এক একটা হচ্ছে ডাইমেনশন, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্রতিটা ডাইমেনশনের মধ্যে এটা হচ্ছে আবার দেখেন প্রতিটা পয়েন্টে আর এর কিছু পোর্শন মানে রেড গ্রিন ব্লু মিলাই তো একটা কালার হয় কালার টিভিতে। এখন রেড ব্লু গ্রিন এই তিনটা কি জিনিস? কালার সিগন্যাল। অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে মাল্টি ডাইমেনশন অ্যান্ড মাল্টি চ্যানেল সিগন্যাল। যেহেতু এখানে তিনটাই কালার সিগন্যাল, তার মানে এই জন্য বলতেছি এটা হচ্ছে কি মাল্টি চ্যানেল, একই টাইপের সিগন্যাল একসাথে মার্চ হয়ে থাকছে। অর্থাৎ আমাদের একটা যদি ডট নেই, একটা পয়েন্ট নেই, সেই পয়েন্টে তিনটা কালার সিগন্যাল থাকবে, সেটার মাধ্যমে তো আমরা বুঝতে পারবো যে কালারটা কি। এবং এই ডটটা কিভাবে বুঝতে পারবো? এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, এবং সময় কত। সময়ের সাথে সাথে কিন্তু এই কালারটা সেম কালার থাকবে না। টিভি যদি কন্টিনিউয়াস প্রসেসে রান থাকে প্রতি সেকেন্ডেই কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে। দ্যাটস মিন এই যে ডাইমেনশন কি, কোন পয়েন্ট এক্স অ্যাক্সিসে গেছেন, ওয়াই অ্যাক্সিসে গেছেন, এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু সময়টা কত সেটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে না। সো এটা হচ্ছে ডাইমেনশন। সো এইভাবে দুইভাবে ভাগ করা যায়। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ডিসক্রিট, এখানে এক্সাম্পলও দেওয়া আছে, আপনারা এইভাবে দেখতে হবে। কন্টিনিউয়াস অর্থাৎ টাইমের সাথে সাথে সব পজিশনে যদি ভ্যালু এক্সিস্ট করে সেটা জিরো হোক, বাট ভ্যালু যদি থাকে তাহলে সেটাকে কন্টিনিউয়াস টাইম বলা হয়। আর ডিসক্রিট টাইম মানে হচ্ছে যদি না ফিগার না দিলেও হবে, আপনারা যদি এমনি হচ্ছে এখানে এই যে সংজ্ঞা আছে সংজ্ঞা স্টাইলে দিলেই হবে। কন্টিনিউয়াস টাইম অর অ্যানালগ সিগন্যাল ইজ ডিফাইন অ্যাজ এভরি ভ্যালু অফ টাইম, অর্থাৎ সময়ের যে কোনো ভ্যালু দে টেক অন দ্য ভ্যালু ইন কন্টিনিউয়াস ইন্টারভেল এ টু বি, হোয়ার ইউ ক্যান এ হচ্ছে ক্যান বি হচ্ছে মাইনাস অসীম থেকে প্লাস অসীম পর্যন্ত। অর্থাৎ আমাদের সময়ের যে কোনো ভ্যালুতে এখন মেজার করলেও নয় জিরো পাবেন, বাট কোনো একটা ভ্যালু পাবেন মাইনাস অসীম থেকে অসীম পর্যন্ত যে কোনো ভ্যালু যদি পান সময়ের এগেইনস্টে, তাহলে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আর যদি সময়ের এগেইনস্টে মাঝে মধ্যে ভ্যালু না পান, দেখেন এই দিকের মাঝামাঝি কোনো ভ্যালু আছে, ভ্যালু নাই, দ্যাটস মানে অর্থাৎ 0 আর 1 এর মাঝে 0.5 এখানে কোনো ভ্যালু আছে, ভ্যালু নাই। বাট কন্টিনিউয়াস সিগন্যাল হলে মাঝখানে কোনো না কোনো একটা ভ্যালু এক্সিস্ট করবে, সেই ভ্যালুটা জিরোও হতে পারে। এখানে অনেকে হয়তো দেখে মনে করবেন যে জিরো, তাইলে না, কিন্তু এই সিগন্যালটা কিন্তু এখানে জিরো নাই, এর মাঝে কোনো কিছুই এক্সিস্ট করে না, জিরোও না, বুঝতে পারছেন? দেন হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালুট, আবার একটা হচ্ছে ডিসক্রিট ভ্যালুট। অর্থাৎ আমরা দেখছি যে হচ্ছে এই যে এটা যাই হোক কন্টিনিউয়াস টাইম বুঝলাম, উপরের দিকে হচ্ছে যে কোনো ভ্যালু যদি পসিবল হয় তাহলে হচ্ছে সেটাকে কন্টিনিউয়াস ভ্যালু। আর ডিসক্রিট ভ্যালু মানে প্রিডিফাইন্ড ভ্যালুগুলো যদি থাকে শুধুমাত্র সেই জিনিসটাকে বলা হচ্ছে ডিসক্রিট ভ্যালু। সিমিলারলি হচ্ছে ডিটারমিনিস্টিক অ্যান্ড র্যান্ডম, অর্থাৎ আমাদের কোনো সিগন্যালটাকে যদি আমরা কোনো একটা এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এ টেবিল অফ ডেটা বা হচ্ছে ওয়েল ডিফাইন্ড রুলসে যদি লিখতে পারি, অর্থাৎ আমার একটা সিগন্যাল আসলো, সেই সিগন্যালটাকে যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাই তো, এর মানে সেটা ডিটারমিনিস্টিক। আর যদি সেটাকে আমরা না লিখতে পারি কাগজে কলমে তাহলে সেটা র্যান্ডম। এখন আমাদের এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আসলে কি করা হবে? করা হবে হচ্ছে ডিটারমিনিস্টিক, কন্টিনিউয়াস, ডিসক্রিট টাইম অ্যান্ড ডিসক্রিট ভ্যালুর সিগন্যাল নিয়ে আমরা আলটিমেটলি এই কোর্সে আলোচনা করা হবে। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কনসেপ্টে কিছু আলোচনা করা আছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ কিভাবে হয় এগুলো আমাদের এই টার্মের জন্য যেহেতু কোশ্চেন আসতেছে আমরা যেহেতু শর্টলি ব্রিফ করতেছি। দেন আছে হচ্ছে আমাদের সাজেশনে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে কি, ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন উইথ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এভরি স্টেপ অফ কনভার্সন। অর্থাৎ এই যে ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ আমাদের প্রথমে অ্যানালগ সিগন্যাল থাকলো, তারপরে কি প্রসেস করে স্যাম্পলিং, তারপরেটা কি কোয়ান্টাইজেশন, তারপরে হচ্ছে কোডার, তাই তো? আপনি হচ্ছে যদি হচ্ছে আজকে আমাদের হচ্ছে ক্লাস টেস্টটা তার আগে যদি বলতে দেয় আজকে সবাই মানে হচ্ছে একটা সামারি ক্লাস ওভারঅল সিলেবাস আপনি হচ্ছে আপনার ক্লাস টেস্টটা যদি এক সপ্তাহ আগে নিয়ে ফেলতেন আমরা কিছু বলতাম। যাই হোক, মূল কথা হচ্ছে স্যাম্পলিং নিলেন, তাহলে স্যাম্পলিং রিলেটেড এখানে আলোচনা আছে। স্যাম্পলিং মানে হচ্ছে সুইজিং করা, এখানে 3টা পয়েন্ট আছে। সুইজিং করে করে আমরা কি করা, স্যাম্পলিং করা মানে হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল করা, একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল করা। আর কোয়ান্টাইজেশন মানে হচ্ছে
সেই ডিসক্রিট টাইম সিগন্যালটাকে কন্টিনিউয়াস ভ্যালুর ছিল, যে কোনো ভ্যালুই পসিবল ছিল, সেটাকে আমরা স্কেলিং করে আমাদের প্রিডিফাইন ডিসক্রিট ভ্যালুড করা, অর্থাৎ কন্টিনিউয়াস টাইম ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুড সিগন্যাল করা হচ্ছে কোয়ান্টাইজেশন, দেন কোডিংয়ের মাধ্যমে সেটা আমরা বাইনারি স্টাইলে লেখা। এই ছিল আমাদের এই প্রসেসটা। দেন স্যাম্পলিং, এখানে বলা আছে স্যাম্পলিং, এই যেখানে সংজ্ঞা দেওয়া আছে স্যাম্পলিং রেট। স্যাম্পলিং রেট দ্য টাইম ইন্টারভাল টি বিটুইন দ্য সাকসেসিভ স্যাম্পল ইজ কল্ড স্যাম্পলিং পিরিয়ড অর স্যাম্পলিং ইন্টারভাল। ইটস reciprocal on by t equal to fs is called the sampling rate, অর্থাৎ আমাদের যেই স্যাম্পলিং পিরিয়ড আছে তার রিসিপ্রোকাল মানে 1/, টাইম পিরিয়ড যদি করি যেই জিনিসটা হয় সেটা স্যাম্পলিং রেট। এটার ডেফিনেশন আমরা সাজেশনের এই যে শুরুর দিকে যেহেতু আমরা বলছি যে ডেফিনেশন লাগবে, স্যাম্পলিং রেট পাইছেন। দেন আমাদের সিগন্যাল প্রসেসিং, এই যে এখানে স্যাম্পলিংটা আরও ডিটেলস দেখানো হয়েছে, আমরা ওখানে কিন্তু শর্টকাটে অ্যান্সার করার মতো অ্যান্সার লেখা আছে, বাট আমরা এটাকে আবার ডিটেলস করছি। সো স্যাম্পলিং মানে কি, আলটিমেটলি সুইজিং করা, এই যে আমরা দেখাইছি সুইজিং করা। এই সুইজিংগুলো এই যে এখানে দেওয়া আছে যে আমরা যদি 40 দেওয়া সুইজিং করি আর আমাদের ফ্রিকোয়েন্সি এটাতে কত থাকে 10 হার্টজ আর একটা 50 হার্টজ, তাহলে আমরা দেখছি যে এই যে এখানে একটা সমস্যা হয়েছে, ডাবলের কম করার ফলে আমাদের একটা কি সমস্যা হয়েছে, 40 হার্টজটাকে আমাদের একটা সমস্যা হয়েছে যে এই 40 হার্টজের যে সিগন্যাল এটা একদম 10 হার্টজের সিগন্যালের মতোই ক্যারেক্টারিস্টিক্স ফলো করতেছে। এই যে যেই ঘটনা সেটাই সিগন্যালের অ্যালাইজিং। এই যে এই ফিগারটা যেটা দেখেন, এই পয়েন্টগুলো নেওয়া হয়েছে, আমরা বলছি এখন এই পয়েন্টটা কোন সিগন্যাল থেকে নিছেন ডিসক্রিট করার পরে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই ঘটনাটাই মূলত অ্যালাইজিং। দেন ম্যাথ করতে বলা হয়েছে। এই ম্যাথের প্রথমেই আছে যে আমাদের অ্যালাইজিং অ্যাভয়েড করার জন্য কত ফ্রিকোয়েন্সি লাগবে। এখানে ফ্রিকোয়েন্সি আছে কত, 50 হার্টজ। অ্যালাইজিং আমরা যখন স্যাম্পলিং করি, ওকে স্যাম্পলিং করলেন, এই যে এখানে দেখেন দুইটা জিনিসকে স্যাম্পলিং করছে। স্যাম্পলিং মানে ডিসক্রিট করা, তাই তো। এই পয়েন্টগুলো নিছেন, এই যে দেখেন গোল পয়েন্টগুলো যখন নিছেন, এটা একটা পয়েন্ট নিছেন, এই একটা পয়েন্ট নিছেন, বুঝছেন, এই একটা পয়েন্ট নিছেন, এই একটা পয়েন্ট নিছেন। এখন এই পয়েন্টগুলো সুইচ করে নিছে এই পয়েন্টগুলা। এখন এই পয়েন্টগুলো নেওয়ার ফলে আপনি কি বুঝতে পারবেন যে এই সিগন্যালটা এইটা ছিল নাকি এইটা ছিল? এই যে বোঝা যাচ্ছে না, এই ঘটনাকেই বলা অ্যালাইজিং। হ্যাঁ, অর্থাৎ লো স্যাম্পলিং করার ফলে আমাদের যেই সিগন্যালটা ছিল সেই সিগন্যালটা যদি আমরা আরেকটা সিগন্যালের অনুরূপ, আরেকটা হাই ফ্রিকোয়েন্সি কোনো একটা সিগন্যালের অনুরূপ কাজ করে, তখন এই ঘটনাকে বলছি আমরা অ্যালাইজিং। এই যে এইটাই তার উদাহরণ। যেমন আমরা ইত্যাদি প্রোগ্রাম আছে না, ইত্যাদি প্রোগ্রামের দেখেন শুরুতে সাউন্ড একই না। এখন একটা লোক ধরেন শুরুতে অন করছে ইত্যাদি প্রোগ্রাম, তাহলে সে স্যাম্পলিং করতেছে। স্যাম্পলিং মানে তো সুইচ অন করা। সাপোজ আমি সুইচ অন করছি ইত্যাদির, আমি একটা সং শুনতে পারছি এবং মাঝখানে একটা প্রেস করছে, মাঝখানেও দেখেন সাউন্ড একটা সেম আছে এবং লাস্টে যা সেম করছেন। এখন আপনি বলতে পারবেন যে ইত্যাদির কোন পর্ব ছিল? দুইটা আলাদা আলাদা ইত্যাদি প্লে করছেন। এই যে যেই ঘটনা, আর মানে বলতে পারতেছেন না আপনার অরিজিনাল কোন জিনিসটা ছিল স্যাম্পলিং করার ফলে, এই ঘটনাটাই অ্যালাইজিং। বুঝতে পারছেন? সো এটা ডেফিনেশন আসতে পারে। সো এই অ্যালাইজিং অ্যাভয়েড করার জন্য আমরা কি করা লাগবে, আমাদের ডাবলের বেশি ফ্রিকোয়েন্সি নিতে হবে। এই যে কসের পরে যা আছে সেটা 2π, তাই তো, 2π এর এফ থাকার কথা। তাহলে আমাদের সেখান থেকে ফ্রিকোয়েন্সি পাবো কত, এটা যদি করেন ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। পিডিএফ কোয়ালিটি ওই বইটা আছে, বই থেকে স্ক্রিনশট করা হয়েছে, বইয়ে হাই কোয়ালিটি আছে। বুঝতে পারছেন? ওই বইও দেওয়া আছে ওখানে। হ্যাঁ, না ওটা ওখানে বই দেওয়া আছে, বই থেকে নিতে পারেন। কারণ এখানে ইকুয়েশন আছে, তো ইকুয়েশনটা মানে আপনি আবার টাইপ করা এত কম সময়ের ডিফিকাল্টি। যাই হোক, বই আছে, আমরা রেফারেন্স বইটাও ওই একই লিঙ্কে দেওয়া আছে। সো বই থেকে এইগুলা ওইভাবে দেখতে পারবেন সিকোয়েন্সিয়ালি। ওকে, দেন আমাদের ম্যাথ, মানে আমাদের বইয়ে তো অনেক কিছু আছে, আমরা যেই পোর্শন পড়তে হবে সেইটুকুই এখানে স্লাইড করে কাট করা আছে। ওকে, ম্যাথে কি আছে এখানে, এটার ফ্রিকোয়েন্সি কত, তাহলে এইটুকু 2πf, তাহলে 2π এর জায়গায়
100 পাই আছে, আর মানে 2 দা ভাগ দিলে কত আসবে? 50 হার্টজ। আর আমরা বলছি অ্যালাইজিং না হওয়ার জন্য ডাবল মিনিমাম ফ্রিকোয়েন্সি লাগবে, তাহলে হচ্ছে কত? 100। ওকে, দেন বলছে যে হচ্ছে আমাদের যদি এটা 200 হার্টজে স্যাম্পলিং করা হয় তাহলে কি হবে? 200 হার্টজে যদি স্যাম্পলিং করা হয়, এই যে আগের এখানে দেখেন স্যাম্পলিং যেটা করা হয় সেটা ডিভাইডেড বাই আর এন দ্বারা গুণ হবে, টি এন রিপ্লেস হবে, এবং স্যাম্পলিং যেটাতে করা হবে সেটা ভাগ হবে। অর্থাৎ আমাদের সিগন্যাল ছিল কি 3 cos 100 পাই ডিভাইডেড বাই 200, আর এই যেখানে টি ছিল সেটা এন হয়ে গেছে। তাহলে আমাদের স্যাম্পলিং করার পর সিগন্যাল এটা হয়েছে। দেন পরের ম্যাথে কি বলা হয়েছে? 75 দ্বারা করলে কি হবে? ওকে, 75 দ্বারা করার পরে যেটা আসছে সেটা হচ্ছে, এখন সেইটাকে আমরা হচ্ছে ওই যে আমাদের কস থেকে রিডাকশন করা যায়, সূক্ষ্মকোণে আনা যায় কোঅর্ডিনেট সিস্টেমে, তাই তো? এই যে এই সিস্টেমে ওই 2 পায়ের কত গুণিতক হইলে কি প্লাস মাইনাস হয় সেই অনুযায়ী শর্ট করা যায়, মানে সূক্ষ্মকোণে আনা যায়, ঠিক আছে? সো এখানে দেখেন 2 পায়ের সাথে এইটুকু মাইনাস আছে, বুঝছেন? এখন এটা যেই কোঅর্ডিনেটে আছে 2 পাই থেকে যদি এটা মাইনাস থাকে তাহলে হচ্ছে 2 পাই এটা না, 4th কোঅর্ডিনেটে আছে, তাই তো? 4th কোঅর্ডিনেটে এখানে সব অল, এখানে হচ্ছে সাইন tan, এখানে হচ্ছে cos, এর মানে 4th কোঅর্ডিনেটে cos এর মান হচ্ছে পজিটিভ, এর মানে এই যে দেখেন cos পজিটিভ হইছে, 3 cos এইটুকু হইছে, শর্ট হয়ে গেছে। আর এই যে যেহেতু শর্ট করা গেছে এর মানে এখানে অ্যালাইজিং হইছে। যদি শর্ট করা যায়, কোন একটা ইয়েকে সূক্ষ্মকোণে আনা যায়, তখন বুঝবেন যে এটা অ্যালাইজিং হইছে। অ্যালাইজিং এইভাবেও বোঝা যায়। ওকে, দেন বলছে যদি এটা আমরা ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি 0 to f এত এ সাইনোসয়েডাল স্যাম্পল আইডেন্টিক্যাল দোজ, অর্থাৎ বলা হয়েছে যে এই শর্ট করার ফলে যে আমাদের যেই জিনিসটা আসছে সেটা আসলে কি ধরনের, আমরা যদি এটাকে রিক্যাপ করার চেষ্টা করি তাহলে সেটা কি হয়। দেখেন আমাদের ফ্রিকোয়েন্সি কত ছিল? সি নাম্বার তো 75 স্যাম্পল করলাম। স্যাম্পল করার ফলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ছিল 75, তাই তো? না, কত ছিল? 75 ছিল। সো 75 ইকুয়াল টু আমাদের হইতেছে, আমাদের নতুন এফ হইতেছে 75 ইন্টু এফ। যদি 75 ইন্টু এফ দিই, আমাদের এফ কত ছিল? এই এফ কত ছিল? 2/3। 2/3 করলে আমাদের যেই ফ্রিকোয়েন্সি রিডাকশন হয়েছে সেটা হচ্ছে 25, এর মানে 1/3 হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রিডাকশন হয়েছে। তাহলে আমাদের আগের যে সিগন্যাল, সেই সিগন্যালটা আলটিমেটলি 3 cos এই এফটির মতো 50টি, অর্থাৎ আমরা কি বললাম? আমরা বললাম যে হচ্ছে আমাদের এই যে 75 দিয়ে করাতে যেহেতু রিডাকশন করা গেছে, আর মানে অ্যালাইজিং হয়েছে। অ্যালাইজিংটা কার সাথে হয়েছে? হচ্ছে 25 হার্টজ ফ্রিকোয়েন্সির সিগন্যালের সাথে। আমাদের ফ্রিকোয়েন্সিটা কত হার্টজ ছিল? 50 হার্টজের। এই আমাদের অরিজিনাল সিগন্যাল 50 হার্টজের ছিল না, কিন্তু সেটাই অ্যালাইজিং হয়েছে হচ্ছে 25 হার্টজের সাথে। কারণ আমাদের যে 75টা সেটা হচ্ছে 2/3 হচ্ছে আমাদের, সরি 2/3 হচ্ছে আমাদের মেইন ফ্রিকোয়েন্সি থেকে শুরু। সেটা এক থেকে যদি বিয়োগ দেন তাহলে হচ্ছে, হ্যাঁ পরে আছে, মানে অ্যালাইজিং রিলেটেড কথা। অ্যালাইজিং এমনি ডেফিনেশনটা দেখবেন, এটা চ্যাটজিপিটি থেকেও দেখতে পারেন, একই ঘটনা, ঠিক আছে? অ্যালাইজিং টার্গেট পার নেই যে টু অ্যাভয়েড অ্যালাইজিং। ওকে, দেন হচ্ছে আমাদের এই যে স্যাম্পলিং রেট আসছে, এই যে এখানে নাইকুয়েস্ট রেট আছে। নাইকুয়েস্ট রেট হচ্ছে দ্য স্যাম্পলিং রেট এফ অফ এন ইকুয়াল টু হচ্ছে 2f of m is called the Nyquist rate, অর্থাৎ আমরা এখান থেকেও দিতে পারি if highest frequency combined of the analog signal is f max, the sampled rate at f of x is greater than 2f, then can be exactly recovered from its sample value. This rate is called Nyquist rate. আরও সুন্দরভাবে আপনারা চ্যাটজিপিটিতে দিলেও নাইকুয়েস্ট রেটটা আরও ডিফাইন করে দিতে পারবেন। ঘটনা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে আমাদের স্যাম্পলিং করতে হবে। ওকে, এখানে একটা ম্যাথ আছে, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য নাইকুয়েস্ট রেট অফ দিস সিগন্যাল। এখানে এইটা হলো 25 হার্টজ ফ্রিকোয়েন্সির, কারণ 2 দ্বারা ভাগ হবে 2 পাই দ্বারা।
এটা হচ্ছে 150, এটা হচ্ছে 50। তাহলে নাইকুয়েস্ট রেট অনুযায়ী কি বলছে, 2f ম্যাক্সের বেশি হইতে হবে। এর মানে বড় কোনটা, 150 গুণন 2, 300 হার্টজ। সো আমাদের নাইকুয়েস্ট রেট হচ্ছে 300 হার্টজ। মিনিমাম F2 নিতে হবে, নাইকুয়েস্ট রেট হচ্ছে মিনিমাম F2 চেয়ে বেশি নিতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ মিনিমাম নাইকুয়েস্ট রেট মূলত এটা, বুঝতে পারছেন? স্যার F1 F2 F3 যেন এখানে কি ইন্ডিকেট করে দিটা, এটার ফ্রিকোয়েন্সি, এই যে এই পার্টটার এখানে এই এক্স একটা সিগন্যাল, বাট এই সিগন্যালটা কেমন, তিনটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির জিনিস যোগ করা, এটাকে কি বলা যাইতেছে তাহলে? এটা হচ্ছে মাল্টি চ্যানেল সিগন্যাল। হ্যাঁ মাল্টি একই টাইপের সবই কস চ্যানেল সাইনের সিগন্যাল, এবং তাদের ফ্রিকোয়েন্সিগুলো আলাদা। এই মাল্টি চ্যানেল ফ্রিকোয়েন্সি এর জন্য ফ্রিকোয়েন্সি কত, 2πf, এর মানে 25, এর জন্য কত 150, এর জন্য হচ্ছে 50। বেশি কোনটা, 150। আমরা বলছি যে বেশির চেয়ে দ্বিগুণ মিনিমাম লাগবে, এই যেখানে f max, F1 যদি বেশি হয় তাহলে চলে দিবি, f1 এর দ্বিগুণ, f3 বেশি হলে যেটা বেশি সেটার চেয়ে দ্বিগুণ হবে। সো বেশি হলো 150, এর দ্বিগুণ মানে 300 যদি ফ্রিকোয়েন্সিতে এটা স্যাম্পলিং করে তাহলে আর কোনো অ্যালাইজিং হবে না, এবং সেটাকে বলা হচ্ছে স্যাম্পলিং, সরি নাইকুয়েস্ট রেট। সো এখানে আবার বলা হচ্ছে যে এই যে আরেকটা সিগন্যাল দেওয়া আছে, এখানে নাইকুয়েস্ট রেট কত বলতেই পারবেন, কত পান, 12,000 ওটার ফ্রিকোয়েন্সি 6,000, নাইকুয়েস্ট রেট 12,000ই হবে, আবার 2 গুণ, তাই তো? এই যে 12,000। দেন বলছে যদি এটাকে স্যাম্পলিং করি হচ্ছে 5,000 স্যাম্পল রেট। এখন 5,000 স্যাম্পল রেট করলে কি হবে, এই যে 5,000 দ্বারা ভাগ করবেন, এখানে ওই যে কে গুলা বাদ দিয়ে দিছে, মানে 0 করে বাদ দিয়ে দিছে, বুঝছেন? এখানে কত ছিল, 2,000, 2,000 এক ভাগ দিবেন 5,000 দিয়ে, তাহলে কি লেখা যায়, 3 cos 2, ওই যে 2,000 এর 2, 2π স্টাইলে লিখছে, 2 1/5, তারপরে 5 cos কত ছিল, 6,000 পাই, এখানে লিখছে হচ্ছে 5 sin 2π ইন্টু ওই যে 6 এর 3/5, সিমিলারলি হচ্ছে 10 পাই, 6/12 আছে, 6 এই 2 কমন নিচ্ছে, আগে 2 কমন নিচ্ছে, মানে এই ব্র্যাকেটের মধ্যে যা থাকতেছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন অ্যালাইজিং হওয়ার পসিবিলিটি কোনটা কোনটা, 5,000 দেখলে এটা কি অর্ধেকের বেশি হয়েছে, না এটাও হয় নাই। এর মানে এই দুইটাকে আমরা ছোট করতে পারবো। এই দেখেন এটাকে ছোট করার জন্য আমরা 1π মাইনাস এটা করছি, এটাকে ছোট করার জন্য এটা করছি, আলটিমেটলি ছোট করে রিডিউস করে সূক্ষ্ম কোণে আনলে এটা আসছে। দেখেন এইটা আসার পরে আলটিমেটলি কি হয়েছে, এই যে এই লাস্টের সিগন্যালটা আর এই ফার্স্টের সিগন্যালটার ফ্রিকোয়েন্সি দেন সেম, এটা 1/5, এটা 1/5, এর মানে দুইটা যোগ হয়ে গেছে। এর মানে এইটা করার ফলে আগের 1 নাম্বার পার্টের মতোই হচ্ছে আমাদের জিনিসগুলো আসছে। ওকে, এই পর্যন্তই, এটা ম্যাথ শেষ। থার্ড ম্যাথে বলছে যে যদি এই সিগন্যালটাকে আমরা আবার রিকনস্ট্রাকশন করতে চাই, এখন আমরা এই স্যাম্পলিং করার পরে এই সিগন্যালটা পাইছি ফাইনালি, তাই তো? এটাকে যদি রিকনস্ট্রাকশন করতে চাই তাহলে কি করবেন, আমরা 5,000 দিয়ে ভাগ করতাম না, এখন 5,000 দিয়ে তাহলে গুণ করব, আর এনের জায়গায় টি দিতাম, এখন সরি টির জায়গায় এন দিতাম, এখন এনের জায়গায় টি দিব, তাহলে হচ্ছে আমাদের এখানে কত ছিল, এই যে দেখেন 13 cos 2π, এর মানে এখানে 2 দিলাম, 2 দিয়ে 5,000 গুণ দেন, তাহলে কত আসবে, 10/5, এর মানে 2,000 আসলো, মাইনাস 5 সাইন, ওই একই কাজ করবেন, মানে 5,000 দিয়ে গুণ দিবেন, হ্যাঁ হ্যাঁ, ওটাকে এখন 5,000 দিয়ে গুণ দিবেন, আগে 5,000 দিয়ে ভাগ দিতেন, এখন হচ্ছে 5,000 দিয়ে গুণ দিবেন, এন ছিল এন কে টি লিখবেন, আগে টি কে এন লিখতাম 2 নম্বর ম্যাথে, বি নম্বরে, এখন এন কে টি লিখবো, উল্টা কাজটা করব, উল্টা কাজ করে আমরা যে আউটপুটটা পাইছি, এই আউটপুটটা কি আগের সিগন্যাল আসার কথা ছিল না, এই যে এই সিগন্যালটা, সেটা কি আসছে, আসে নাই, কেন আসে নাই, এই যে এখানে লিখছে লো স্যাম্পলিং রেট, আর মানে অ্যালাইজিং করছে কি কারণে, লো স্যাম্পলিং রেট, অর্থাৎ স্যাম্পলিং আরো বেশি করা লাগবে, আমরা তো থিওরম বললামই যে স্যাম্পলিং করতে হবে মিনিমাম দ্বিগুণ স্টাইলে। এখানে রিকনস্ট্রাকশন করছেন, এই যে রিকনস্ট্রাকশন মানে সিগন্যাল আবার ব্যাক করছেন, যে কাজটা করছেন, ধরুন আমরা স্যাম্পলিং করছিলাম, স্যাম্পলিং থেকে আবার ব্যাগে আসছেন কিভাবে,
আমাদের মেইন তো ইনপুট এবং আউটপুট অ্যানালগ। হ্যাঁ তাহলে আমরা মাঝখানে সি নাম্বারে কি করলাম, বি নাম্বারে কি করলাম, ডিজিটাল করছিলাম। আবার সি নাম্বারে অ্যানালগ করে দেখলাম যে যেইটা ডিজিটাল করছিলাম ওটাই ফিরে আসার কথা। অর্থাৎ একটা সিগন্যাল এক্স কে আমরা ধরুন ডিজিটাল করছি, ডিজিটাল করে আবার যদি সেটাকে অ্যানালগ করি তাহলে এক্স ফিরে আসার কথা না, নয়তো তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাদের এক্স আর ফিরে আসলো না। কেন আসলো না? কারণ আমরা যেই সুইচিং করছি সেটা ঠিক নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? দেন কোয়ান্টাইজেশনের আমরা এক্সাম্পল দিছি মোটামুটি কোডিং এটা হচ্ছে ডিটেলসের জন্য। সো পরীক্ষার এই রিলেটেড কিছু আসবে না, ম্যাথগুলো ওই যে ম্যাথগুলো দিছিলাম এই যে সেই ম্যাথগুলো এখানে বলা আছে। তিনটা ম্যাথ দেখছেন? তিনটা ম্যাথ, হ্যাঁ সহজ ম্যাথ, খালি ভাগ করবেন আর গুণ করবেন, কস্ট রিডাকশন করবেন, এমন আহামরি কোনো কঠিন কিছুই নাই। না স্যার, এখন হচ্ছে একটা বিষয় হচ্ছে এখন চ্যাপ্টার 3, হ্যাঁ সুন্দর করে সব স্লাইড দিয়েছেন, এখন একদিনের অঙ্ক হচ্ছে 1 ঘন্টা করে ইনশাআল্লাহ। এখন চ্যাপ্টার 3-তে আমাদের হচ্ছে বিভিন্ন ডেফিনেশন আছে, যেমন হচ্ছে লিনিয়ার সিস্টেম কি জিনিস, ডিসকাস দ্য সাম রিপ্রেজেন্টেশন মেথড অফ ডিসক্রিট সিগন্যাল অ্যান্ড হচ্ছে রাইট ডাউন দ্য সাম এলিমেন্টারি সিগন্যাল। এটাই মনে হয় প্রথম আছে আমাদের 3 নাম্বার শিটের। 3 নাম্বার শিটের শুরুর দিকে দেখেন এখানে আছে হচ্ছে সাম অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন অফ সিগন্যাল, অর্থাৎ এই যে এই কোশ্চেনটা, ডিসকাস দ্য সাম রিপ্রেজেন্টেশন মেথড অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। এর মানে এখানে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল ক্যান বি রিপ্রেজেন্ট ডিফারেন্ট ওয়ে, সাজাস হচ্ছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন, দেন হচ্ছে টেবুলার রিপ্রেজেন্টেশন এবং হচ্ছে সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন। অর্থাৎ ফাংশনাল হইলে যেরকম ফাংশন স্টাইলে এক্স অফ এন ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট বিভিন্ন কন্ডিশন, মোটামুটি সাজেশন তো আপনাদের শর্ট করেই দেওয়া আছে, শীটের তো আহামরি কিছুই করতে হইতেছে না। ওকে, এখানে বুঝছেন, এগুলো আমরা ডিসকাস করছি। এবং টেবুলার মেথডে এন এর ভ্যালু এই দিক দিয়ে শুরু, রিসপেক্টিভ এক্স এন এর ভ্যালু এটা একটা শক আকারে আসা। সিকোয়েন্স মেথডে হচ্ছে যে নিজ দিয়ে তীর দেওয়া আছে, তীর মানে হচ্ছে 0 নাম্বার স্যাম্পলের ভ্যালু, এন এর ভ্যালু আর নাই, এন 0 হচ্ছে এই তীরের জায়গায়। এই হচ্ছে কোশ্চেন, এটা বুঝতে পারছেন? দেন হচ্ছে আমাদের কি আছে, এই যে সাম এলিমেন্টারি ডিসক্রিট সিগন্যাল। আমাদের এই যে পরের কোশ্চেনই ছিল রাইট ডাউন দ্য সাম এলিমেন্টারি ডিসক্রিট সিগন্যাল। যেমন হচ্ছে ইউনিট স্যাম্পল সিকোয়েন্স, মানে হচ্ছে এই যে এই ইউনিট স্যাম্পল সিকোয়েন্স হচ্ছে ডেল এন দ্বারা প্রকাশ করা হয়। এটা শুধুমাত্র 0 নাম্বার স্যাম্পলে তার ভ্যালু হচ্ছে 1, ইউনিটের কারণে 1। এটা যদি ইউনিটটা তুলে দিতেন তাহলে হচ্ছে 0 নাম্বার স্যাম্পলে অসীম হইত, বুঝছেন, 1, আর বাকি সবসময় 0। আমরা ফাংশনাল এই স্টাইলে লিখতে পারি, গ্রাফিক্যাল এইভাবে লিখতে পারি, আরও সিকোয়েন্স ওয়েতেও লিখতে পারেন। সিকোয়েন্স ওয়েতে কীভাবে লিখতে পারেন? সিকোয়েন্স ওয়েতে মাঝখানে 1 লিখবেন, 3 মার্ক দিবেন, আর চারপাশে সব 0 0 দিবেন, ওইভাবে লিখতে পারেন। মেথড ওই যে আমরা 3 যেই মেথড লিখলাম 3 মেথডে লিখতে পারবেন, বুঝতে পারছেন? সিমিলারলি হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন হচ্ছে 0 নাম্বার স্যাম্পলের পরে, কালকের এই যে ইউএন ছিল না, কালকে যে ম্যাথ করাইলাম সেখানে ছিল ইউনিট স্টেপ, মানে হচ্ছে 0 নাম্বার স্যাম্পলের পরেরগুলো সব 1। এই যেখানে কন্ডিশন আছে এন ফর এন গ্রেটার দেন অর ইকুয়াল যদি 0 হয় তাহলে 1, আর আদারওয়াইজ বা হচ্ছে এন লেস দেন হইলে 0। তো এটা একটা আছে ইউনিট র্যাম্প আছে। ইউনিট র্যাম্প হচ্ছে এন 0-এর চেয়ে বড় হইলে এন এর ভ্যালু এন এর সমান হবে, আদারওয়াইজ এন 0 হবে, বুঝতে পারছেন? এই যে আর একটা আছে এক্সপোনেনশিয়াল, এই সিগন্যালগুলো। দেন এক্সাম্পল ম্যাথ আছে হচ্ছে আপনার পাওয়ার সিগন্যাল, এনার্জি সিগন্যাল রিলেটেড আমরা করাইছিলাম। যে এখানে বলা আছে ইউনিট স্টেপ সিকোয়েন্স মানে কি? এই যে এইটা, তাই তো? ইউনিট স্টেপ সিকোয়েন্সটা পাওয়ার সিগন্যাল নাকি এনার্জি সিগন্যাল, সেটাই হচ্ছে আমাদের ম্যাথ করতে বলা হয়েছে। ডিটারমাইন দ্য পাওয়ার অ্যান্ড এনার্জি অফ ইউনিট স্টেপ সিগন্যাল। এখন ইউনিট স্টেপ সিগন্যালের যদি আমরা পাওয়ার বের করতে চাই, পাওয়ার ইকুয়াল টু কি? পাওয়ার মানে কি? পাওয়ার মানে যত ভ্যালু আছে সবগুলো যোগফল ডিভাইডেড বাই কতগুলো ভ্যালু যোগ করছেন, তাই তো নাকি? পাওয়ার ইকুয়াল টু আলটিমেটলি আমাদের এই ধরনের সিগন্যালে পাওয়ার থাকে কি, এ সাইন থিটা, এর পাওয়ার কি a²/2, তাই তো? এর মানে অ্যামপ্লিটিউডের স্কোয়ার হচ্ছে আমাদের
পাওয়ারগুলো হয়। এখন অ্যামপ্লিটিউড কত, এই যে ইউ স্কোয়ার দিচ্ছেন। এখন এই ভ্যালুগুলা দেখেন অ্যামপ্লিটিউডের স্কোয়ার, যেহেতু আমাদের ইউনিট স্টেপ ফাংশন, এর মানে এটা মাইনাস অফ থেকে শুরু হয়েছে প্লাস অফ পর্যন্ত। বাট আমরা জানি যে 0 পর্যন্ত এর ভ্যালু কত, 0। এর ভ্যালু 1 শুরু হয়েছে কত থেকে, 0 থেকে n পর্যন্ত। এখন ভাগ দিবেন কত দিয়ে, n b না ওই পাশে 0 ছিল সেগুলো তো যোগ করছেন আপনি, এখানে যোগ দেখেন। এবার আপনি তো সবগুলো সংখ্যা যোগ করবেন আর সবগুলো দিয়ে ভাগ করবেন। এর মানে n থেকে -n থেকে n পর্যন্ত সংখ্যা বাড়ে 2n + 1, মাঝখানে একটা 0 আছে না, হ্যাঁ 2n + 1, এই যে 2n + 1 দ্বারা ভাগ করছি। ভাগ করলে সেটা পাওয়ার সিগন্যাল পাইছেন। পাওয়ারের ভ্যালু কত, হাফ পাইছে। এই পাওয়ারের ভ্যালু হাফ পাইছে, বুঝছেন? পাওয়ারের যেহেতু ফাইনাইট ভ্যালু, এর মানে এই সিগন্যালটা কি পাওয়ার সিগন্যাল। আর যদি এটার, তাহলে এই এটার ই ভ্যালু কত হবে, এনার্জি কত হবে, ইনফাইনাইট হবে। এটা অটোমেটিক বের না করলেও হবে। এনার্জি সিগন্যালের ক্ষেত্রে স্যার এনার্জি হবে ফাইনাইট আর পাওয়ার হবে 0। দেন হচ্ছে আমরা সাম ম্যানিপুলেশন অফ গ্রাফিক্যাল, এটা হচ্ছে, এটা আপনারা অলরেডি করছেন। যেমন হচ্ছে এটাকে যদি, এটা হচ্ছে আমাদের এক্স অফ এন, এই আপনারা কন্টিনিউয়াস সিগন্যালে করছেন, এই তাকান, আপনারা সিগন্যাল সিস্টেম এটা করছেন। এটা হচ্ছে আমাদের নর্মাল সিগন্যাল। এটাকে যদি আমরা এক্স অফ -n করি, n-3 করি, তার মানে 3 ঘর কি করা হবে, n-3, এর মানে 3 ঘর শিফটিং করা হইতেছে। কোন দিকে, কোন দিকে বলেন, কোন দিকে? আপনার এই মাঝখানে যেটা আছে এক্স অফ এন ছিল, আপনার করছেন এক্স অফ n-3। অত কিছু না বুঝলে পড়বেন হচ্ছে n-3 = 0 দিবেন, n = 3। এর মানে হচ্ছে 3, যেটা 0 ছিল সেটা হচ্ছে 3 তে যাবে। ওকে, এই যে দেখেন যেটা 0 ছিল সেটা গেছে এই যে 3 তে, আর যেটা আগেরগুলো আগের স্টাইলে গেছে, পরেরগুলো পরে। ওকে, দেন হচ্ছে যদি n+2 করি তাহলে কি হবে, n+2 = হচ্ছে 0, n = -2, অর্থাৎ যেটা 0 ছিল সেটা হচ্ছে -2 তে যাবে। এই যে এখানে দেন সিগন্যাল, যেটা আমাদের 0 তে ছিল সেটা হচ্ছে -2 তে গেছে। এই যে দেখছেন, বুঝতে পারছেন হয়তো বা। সিমিলার এই যে এটা একটা ম্যাথ আছে, এটা হচ্ছে -n মানে হচ্ছে মিররিং করা। -n+2 মানে এখানে কিন্তু +2 আছে, আগে +2 হলে কি হইতো, বাঁ দিকে শিফট হইতো, এখন +2 হলে কি হবে, ডান দিকে শিফট হবে। কেন, কারণ হচ্ছে -n, এই যে মিররটা ওই আমাদের আগের সিগন্যালটাই, এটা হলো সিগন্যাল আমাদের। ওকে, সিগন্যালটা দেখেন, এটা এই দিকে উঠছে না, যখনই -n করবেন এইটা, এই 1টা হবে -1 এ যায়। দেখেন 1 এর ভ্যালুটা -1 এ গেছে, 2 এর ভ্যালুটা -2 তে গেছে, 3 এর ভ্যালুটা -3 তে গেছে, 4। সিমিলারলি হচ্ছে যেটা -1 ছিল সেটা 1 উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে সেই +2 করছেন, +2 করতে -n+2, তাহলে n = কি, n = 2। এর মানে এই যে শিফটিং করার পরে যেই ভ্যালুটা 0 তে ছিল সেই ভ্যালুটা যাবে কততে, 2 তে। দেখেন এই যে শিফটিং করার পরে যেই ভ্যালুটা 0 তে সেটা 2 তে, আর বাকিগুলো সেম আছে। এটা কিন্তু মনে করা লাগবে মাইনাস করার পরের সিগন্যালটাকে, প্রথম সিগন্যালটা না, কিন্তু বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয় গ্রাফিক্যাল। আর একটা আছে হচ্ছে 2 গুণ যদি করেন, 2n যদি করেন, তাহলে জিনিসটা অর্ধেক হবে। অর্ধেক হওয়া মানে কি, এই পালসটা থাকবে, এই যে 0 নাম্বার পালস থাকবে, তারপরে এই 2 নাম্বার পালসটা একে আসবে, আর বাকিগুলা কিন্তু গায়েব হয়ে যাবে। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে, অ্যানালগের ক্ষেত্রে কি হইতো, স্কেলিংয়ের ক্ষেত্রে, অ্যানালগের ক্ষেত্রে এই জিনিসটা ধরেন এরকম ছিল, সাপোজ এরকম ছিল, এটা ছোট হয়ে যাবে কিন্তু সবগুলা ভ্যালুই থাকবে। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে তো আর মাঝামাঝি কোনো ভ্যালুর পসিবিলিটি নাই। এর মানে এই 2 এর যে ভ্যালুটা সেটা একে আসবে, 1 এর ভ্যালুটা আসলে থাকবেই না। এমন না যে হাফে যায় ওই 1 এর ভ্যালুটা থাকবে, কারণ হাফ বলতে কোনো কিছু তো নাই ডিজিটালে। এর মানে 2 এর ভ্যালুটা কি হবে, একে আসবে, 4 এর ভ্যালুটা 2 এ আসবে, 6 এর ভ্যালুটা যেহেতু এটা 2 গুণ করা হয়েছে 3 হইলে কি হইতো, 3 এর ভ্যালুটা একে আসতো,
ছয়ের ভ্যালুটা একে আসতো আর মাঝখানের ভ্যালুগুলো গায়েব হয়ে যেত। সিমিলারলি যদি এটা ডিভাইডেড থাকতো, বাই হয়ে যেত, তাহলে কি হইতো? বাই হলে একের ভ্যালুটা 2-এ যাওয়ার কথা, তাহলে একে কত ভ্যালু হবে? একে 0 হবে। আবার 2-এর ভ্যালুটা তাহলে কত হওয়ার কথা? 4-এ যাওয়ার কথা। 3-এ কত হবে? 3-এও 0ই হবে। মানে সাকসেসিভ যেই ভ্যালুগুলো ছিল না সেগুলো তো আমরা কত হওয়ার কথা সেটা তো আমরা জানি না। বাট কন্টিনিউয়াসে কিন্তু এরকম না। কন্টিনিউয়াসে ধরেন সাপোজ আমরা তো এর মাঝখানের ভ্যালুগুলোও জানি। সো 3 যেটা দেয়ার ছিল সেটা 3 হবে, বুঝতে পারছেন? দেয়ারেও তো কোনো ভ্যালু ছিল, সেটা 3 হবে। এখন আমরা তো দেয়ারে এই সিস্টেমে কোনো দেয়ার ছিল না, তো জানি না। ওকে, দেন এবার আসেন হচ্ছে সিস্টেম, ডিসক্রিট টাইম সিস্টেম। আমাদের বিভিন্ন সিস্টেমের মতো এই সিস্টেমটাও কি, একটা ইনপুট দিবেন, একটা আউটপুট দিবেন, সিস্টেমের যে কাজ সেটাই। সো এখানে আমাদের ডিসক্রিট টাইম সিগন্যাল থাকবে এবং ডিসক্রিট টাইম আউটপুট সিগন্যাল দিবে। যে সিস্টেমটা সেটাকে বলতেছি ডিসক্রিট টাইম সিস্টেম। এখন এই সিস্টেমটা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে হচ্ছে এই যে এরকম টির বাঁকা টি আছে, এইভাবে হচ্ছে প্রকাশ করতে হয়, বুঝছেন? বাঁকা টির মতো করে। সো বাঁকাটির মতো অর্থাৎ ওয়াই অফ এন অর্থাৎ আউটপুট ইকুয়াল টু হচ্ছে ট্রান্সফরমেশন বলা হয় এই বাঁকাটি, যেখানে ডিনোটেড ট্রান্সফরমেশন। ডিসক্রিট সিস্টেমটা তাহলে এখন বাংলায় যদি বলেন বিষয়টা কি হয়? একটা সিস্টেম কি, তার একটা ইনপুট দিলে যে একটা প্রসেস করে আউটপুট দিবে, তাই তো? ডিসক্রিট সিস্টেম হচ্ছে ইনপুটটা ডিসক্রিট সিগন্যাল দিতে হবে, ও প্রসেস করবে, প্রসেস করে আউটপুটও ডিসক্রিট দিবে, তাহলে হলো ডিসক্রিট সিস্টেম। ওকে, এখন সিস্টেম আমরা লিখব কিভাবে? সিস্টেম আমরা লিখি হচ্ছে ওয়াই অফ এন আউটপুট, এটা হলো আউটপুট ইকুয়াল টু ট্রান্সফরমেশন, এই সাইনের নাম হচ্ছে ট্রান্সফরমেশন এক্স অফ এন। এক্স অফ এন হচ্ছে ইনপুট, অর্থাৎ ইনপুটের কোন একটা ট্রান্সফরমেশন মানে কোন সিস্টেমের মধ্যে যে গেছে সে কিছু কাজের পলিসি হচ্ছে হ্যাঁ আউটপুট পাইছেন। কোন সিস্টেম আমরা এভাবে লিখি, তাহলে সিম্পল যদি একটা সিস্টেম এভাবে ম্যানিপুলেট করা যায় ওয়াই অফ টি এক্স অফ, আর যদি আমরা উল্টা স্টাইলে লিখি যে আমরা একটা ইনপুট স্টাইলে লিখতে পারি যে আমাদের এটা হলো আমরা ফাংশনাল ক্যালকুলেশন সময় লিখি, কিংবা আমরা লিখি এক্স অফ এন, সেটা একটা সিস্টেমের মধ্যে গেছে আমরা ওয়াই অফ এন পেয়েছি, এখানে একটা 3 মান এভাবে লিখতে পারি। সিস্টেম আমরা এভাবে ক্যালকুলেশন ওয়েতে লিখতে পারি। এখন এই ট্রান্সফরমেশনের জন্য কি কোনো সূত্র আছে, স্পেসিফিক কিছু সূত্র? এখন ওই ভিতরে কি ধরনের ট্রান্সফর্ম হইতেছে সেটা তো আপনার আলাদা, আপনি যেটা বলবেন যেরকম সিস্টেম। এখন আপনি যদি যোগ হওয়ার সিস্টেমে দেন যোগ হবে, গুণ হওয়ার সিস্টেমে দিলে গুণ হবে, তাহলে যদি থাবড়ানোর সিস্টেমে দেন তাহলে থাবড়াবে। যা যেই সিস্টেমে দিবেন সেই সিস্টেম অনুযায়ী কাজ করবে, বুঝতে পারছেন? এখন আমাদের একটা এক্সাম্পল আছে যে আমাদের হচ্ছে এক্স অফ এন ইকুয়াল টু হচ্ছে এটা, এই কন্ডিশন অনুযায়ী দেওয়া আছে। আমাদের বলছে যে ফলোয়িং ডিটারমাইন দ্য রেসপন্স অফ দ্য ফলোয়িং সিস্টেম, অর্থাৎ এর মানে রেসপন্স মানে কি, আউটপুট, অর্থাৎ এই সিস্টেমের আউটপুটটা বের করতে বলা হয়েছে। এখন এই সিস্টেমটা কার মধ্যে দিয়ে দিচ্ছেন? এই সিস্টেমটা যদি আইডেন্টিক্যাল সিস্টেম হয়, আইডেন্টিক্যাল সিস্টেম মানে এই যে এখানে এই একই সিগন্যাল এই 5টা সিস্টেমের মধ্যে দিয়ে দিচ্ছেন, বুঝছেন? 5টা না 6টা, যাই হোক। প্রথমটা আইডেন্টিক্যাল সিস্টেম, এর মানে হচ্ছে ওয়াই অফ এন ইকুয়াল টু এক্স অফ এন, এর মানে যা ইনপুট দিবেন তাই আউটপুট পাবেন। তাহলে ইনপুট আমাদের কি, এটা মানে কি, এটা মানে -3 থেকে n পর্যন্ত, n এর মডুলাস ভ্যালু হচ্ছে ই, আর মানে এই সিকোয়েন্সিয়াল যদি ইনপুট আমরা চেষ্টা করি তাহলে এটা ভ্যালু হচ্ছে 3 2 1 0 1 2 3, তারপর 0 0, এইদিকে 0 0, অর্থাৎ এই 0তে হচ্ছে স্যাম্পল, তাই তো? ইনপুট হলো এটা, তার আদারওয়াইজ এইদিকে সব 0 এইদিকে সব 0, তাই তো? অর্থাৎ -3 থেকে 3 পর্যন্ত হচ্ছে n এর মডুলাস ভ্যালুটাই হলো আমাদের ইনপুট। এটা হলো 3 -3, এখানে 3। সো এটা যদি ইনপুট দেয় তাহলে প্রথম সিস্টেমের মধ্যে দা পাস করলে আউটপুট কি হবে? প্রথম সিস্টেমটা হচ্ছে ওয়াই অফ এন ইকুয়াল টু একই জিনিস থাকবে। এই দেখেন এই লাইনটা সেম আছে, এটা হলো এক্স অফ এন, এই যে ওয়াই অফ এন প্রথম সিস্টেম দিয়ে এই যে সেম আছে, লেখে নাই আর বলছে যে সেমই থাকবে। ওকে, দেন হচ্ছে ওয়াই অফ এন ইকুয়াল টু হচ্ছে এক্স অফ এন মাইনাস 1, এর মানে হচ্ছে ইউনিট ডিলে সিস্টেম। ইউনিট ডিলে সিস্টেম মানে হচ্ছে এই তিনটা
যেটা এই 3 এ দিছেন সেটা 2 এ যাবে, 1 ডিলে করে যাবে, এর মানে এই 3টা এখানে চলে আসবে। স্যার -1 দাও না স্যার, ওখানে যদি -2 দেওয়া থাকতো, হ্যাঁ স্যার এক ঘরের জন্য তো আপনি এখানে কয়বার ডিলে করলেন, অনেকগুলো বার ডিলে করা হবে। না না, এখানে ছিল না, এখানে করা মানে একবারে ডিলে করা। হ্যাঁ একবার ডিলে করা, 3 থেকে আপনি একবার নিয়ে আসেন, একে সেটা 3 থেকে তো একে আনলাম না, 0 থেকে এটা একে আনলাম। ডিলে হওয়া মানে স্যার হচ্ছে এক পড়ে যাবে এন, রাইট শিফট হয়ে যাওয়া না, হ্যাঁ রাইট শিফট হয়ে যাওয়া না, n-1 ডিলে হয়ে যাওয়া, ডিলে হয়ে যাওয়া n-1, তাই তো? n-1 মানে হচ্ছে ধরেন n এর ভ্যালু কত, n এর ভ্যালু যখন 0 ছিল তাহলে n এর ভ্যালু কত হবে তখন? -1, এর মানে এই যে -1, এর মানে -1 এর সময় 0, এর মানে এইটা 0 এর সময় -1 এর ভ্যালুটা দেখাবে, বুঝতে পারছেন? ওকে, সিমিলারলি হচ্ছে সি নাম্বার প্লাস দেওয়া আছে, এর মানে ইউনিট অ্যাডভান্স, এর মানে এই শিফটটা এখানে হবে। এখানে হওয়া মানে কি আলটিমেটলি হচ্ছে 3 এর সময় এটা আউটপুট দেখাবে, সরি 3 এর সময় 0 দেখাবে, তারপরে এটা যখন ইনপুট দিবেন তখন এটা দেখাবে, এটা যখন ইনপুট দিবেন এটা দেখাবে। না স্যার -1 তাহলে তো পুরো পেপারটা দেখাবে না, এটা না, n+1 এর কথা। ও আচ্ছা n+1 এর সময় কি হবে, যখন 0 নম্বর স্যাম্পল ইনপুট দিবেন তখন আউটপুট দেখাবে 1 নম্বর স্যাম্পলের এই ভ্যালুটা। আর ক্যালিগ্রাফি নিয়ে আমাদের আরবি পড়া কঠিন। আরবি হচ্ছে ক্যালিগ্রাফি টাইপের, মানে সাধারণ সামনে থাকে না যে ধরেন এরকম শেপের মধ্যে বিসমিল্লাহ সাপোজ লিখছে, সেগুলো আসলে শেপ ভয়েস না বুঝলে বুঝবে না। কি করতেছে এটা? এই ইফতার মাহফিলের ইনভাইটেশন, যাই হোক বুঝতে পারছেন এটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অ্যাডভান্স হয়ে গেল, মানে হচ্ছে অ্যাডভান্স হওয়া মানে কি ইনপুট দিছেন যখন 0 এটা দিছেন তখন আউটপুট পাবেন এটা। নেক্সট চলে যান স্যার। ওকে, নেক্সট এই যে এখানে x অফ y অফ n ইকুয়াল টু কি 1/3 x অফ, একটা হলো অ্যাডভান্স, একটা হচ্ছে সেম, একটা হচ্ছে এটা, এই তিনটার 1/3 করবে। এর মানে একটা সিগন্যাল হচ্ছে এখানে ছিল এটা প্রথম মাঝখানেরটা, পরেরটা কি হবে যেটা ডিলে, এটা ডিলের ক্ষেত্রে হচ্ছে 2 3 মান তো সেমই থাকবে স্যার, মান তো same। ওকে, না এই জায়গায় 3 মার্ক না, আমি 3 মার্কটা যোগ হয় হলো 3 মার্ক সেম জায়গায় রেখে, বুঝতে পারছেন? এখানে 1 তারপর হচ্ছে ডিলে 0 2 3 1 2 3। ওকে, যোগগুলো হয় হচ্ছে এইরকম, এই 3 এর সাথে এই 0 মানে কিছুই হবে না, 3 শুধু, সেটা 1/3 হবে। সো এটা যদি করেন তাহলে আলটিমেটলি পাবেন হচ্ছে আমাদের ডি নাম্বার। দেখেন প্রথম 3 আছে, 3 এক 3 দ্বারা ভাগ করলে কি পাবেন, এই যে 1 পাইছেন, তারপরে এই 3 আর এই এটা যোগ হবে 3 আর 2 5, 5 এক 3 দ্বারা ভাগ করলে 5/3। যোগটা বুঝছেন, এই যে এটার যোগটা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? অর্থাৎ আমাদের এই যে 0 নাম্বার স্যাম্পলের সাথে 0 নাম্বার স্যাম্পলগুলো যোগ হবে। সো আমাদের এই যে এটার জন্য হচ্ছে অ্যাডভান্স হয়েছে, এটা হচ্ছে সেম ইনপুট হয়েছে, এটা হচ্ছে একবার ডিলে হয়েছে, এর মানে এখন একটা হলে এইদিকে শিফট হয়ে গেছে, একটা হলে এইদিকে শিফট হয়েছে, দেন যোগ করতে হবে জিরোগুলোর সাথে জিরোগুলো, এবং প্রতিটা 3 দ্বারা ভাগ হবে, ভাগ করলে যেটা পাবেন এইটা পাবেন, বুঝতে পারছেন? স্যার মেইন সিগন্যাল তো দেওয়া থাকে না, মানে হ্যাঁ মেইন সিগন্যাল তো এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওকে, দেন সিমিলার পরেরটাও একই জিনিস, আমরা এত ডিটেলস একই স্টাইলে হইতেছে, বুঝতে পারছেন? ওকে, দেন হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন আছে। আমরা যদি অ্যাডার বা যোগ যেটা করে সাম, অ্যাডার বা যোগ হয় যেটা, সেটা হচ্ছে এরকম হবে।
দেন হচ্ছে মাল্টিপ্লেয়ার, এর মানে গুণ আকারে থাকবে। আর যদি কনস্ট্যান্ট মাল্টিপ্লেয়ার হয় তীরের উপর ওই মার্কটা দিলেই এ দেয়া গুণ হবে, দেখছেন? সাম মানে এই x1 এবং xn যোগ আউটপুট। আচ্ছা সিস্টেম আমাদের এরকম হইতে পারে, তাহলে আউটপুট কি হবে? দুইটা যোগ হবে। আর যদি সিস্টেম এরকম থাকে, সিস্টেমের উপর একটা লেটার শুধু লেখা থাকে, তাহলে হচ্ছে ইনপুটের সাথে খালি গুণ হবে। আর সিস্টেমের সাথে যদি এরকম গুণ চিহ্ন দিয়ে দুইটা জিনিস ঢোকে তাহলে দুইটা গুণ হবে। আচ্ছা এগুলো পড়াইছেন, এগুলো ক্লাসে আমি ছিলাম। এবং ডিলে হইলে এই যে আমরা কি করছি, যদি ডিলে হয় জেড ইনভার্স, আর যদি অ্যাডভান্স হয় তাহলে জেড দ্বারাই গুণ হবে। ওকে, সিমিলারলি যদি হচ্ছে 1 হয় তাহলে মানে হচ্ছে ইনভার্স 1, হ্যাঁ। এবার হলো ইনভার্স 2 এরকম। হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্সও একই কথা। অ্যাডভান্স 1 হইলে 1 জেড শুধু, আর যদি 2 গড় অ্যাডভান্স হয় তাহলে জেড স্কোয়ার হবে, জেড স্কয়ার। সিমিলার ওয়েতে। ওকে, এখানে আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে, সেটা হচ্ছে ওই যে আচ্ছা এটা আমি পড়ছি। আউটপুট ওয়াইটপুট। আপনি করলে তো হবে না, বাকিটা করছেন। সো এখানে হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে কি ওয়াই, আর ইনপুট কি এক্স। এখন ওয়াই ইকুয়াল টু ওয়াই এর এক গড় ডিলেট ভার্সন, ওয়াই এন মাইনাস এন আছে না, আগের যে ওয়াই ছিল সেটা যোগ হচ্ছে হাফ এক্স অফ এন যোগ হচ্ছে ই। এটা যদি আমরা গ্রাফিক্যাল লিখতে চাই তাহলে আমাদের এই ক্ষেত্রে কি করতে হয়, এই ক্ষেত্রে একদম ডান পাশে একদমই হচ্ছে ডান পাশে হচ্ছে আউটপুট ওয়াই অফ এন লিখতে হয়, আর বাম পাশে এক্স অফ এন লিখতে হয়। ওকে, প্রথমে হচ্ছে এক্স অফ এন এর কি আছে দেখেন, মাঝখানে পুরো ক্লোজ। এটার একটা ডিলে হয়েছে জেড ইনভার্স, এই যে এই ভ্যালুটা সেটা কত হয়েছে 1/4 হয়েছে। এই যে এখানে তাহলে 1/4 লিখে দেন। এখান থেকে অ্যাকসেপ্ট দিতে হবে স্যার, আপনি বলছিলেন কি এখান থেকে এখানে কি করতে আমি যা বলছি সেটা হয়, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এটা দুই কাজ হতে পারে, দেখেন দুইটাই হাফ হয়েছে। এখন হাফ হওয়ার ডিলে হইতে পারে যে দুইটা একসাথে যোগ হইতে। ওকে, ভুল করলে সরাসরি সেটা একটা জেড ইনভার্স দিলেন, জেড ইনভার্স দিয়ে যোগ করলেন এখানে এনে, আর একটা ডিরেক্ট এখান থেকে দিলেন, দুইটা যোগ করছেন। এখন যোগ করার পরে এই এখানে কি করছেন, হাফ করে দিচ্ছেন এই দুইটাকে একসাথে, কিংবা আগে হাফ করে এই দুইটা পরে করছেন। বিভিন্নভাবেই হচ্ছে আমরা এইটা করতে পারি, বুঝতে পারছেন? এই বুঝছেন, বিভিন্নভাবেই আমি যেরকম ড করলাম এরকম না। দেন হচ্ছে আমরা এই সিস্টেমগুলোর ক্লাসিফিকেশন আছে। সিস্টেম প্রথমে হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিক। স্ট্যাটিক মানে হচ্ছে যেটা শুধুমাত্র এখনকার ভ্যালুর উপর ডিপেন্ড করে। এর মানে ওয়াই এর সিগনালে ওয়াই অফ এন সবসময় এই পাশে যা পাশে থাকুক সেখানে ব্র্যাকেটের মধ্যে এনই থাকা লাগবে, এন এর প্লাস বা অ্যাডভান্স বা ডিলের কিছু না। অর্থাৎ কোনো সিস্টেম যদি শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে তাহলে সেটাকে স্ট্যাটিক বলা হচ্ছে। আর যদি পাস্ট এবং ফিউচার অর্থাৎ এই এনের সাথে +1 কিংবা 2 3 যাই হোক, বা এনের সাথে -1 2 3 যাই হোক যদি থাকে, সেটা হচ্ছে ডাইনামিক সিস্টেম। স্ট্যাটিক সিস্টেমকে আমরা একভাবে বলতে পারি হচ্ছে মেমোরিলেস সিস্টেম। মেমোরিলেস মানে আগের কোনো কিছু মনে রাখা লাগবে না। আমরা দেখেন এই যে আগের সিগন্যাল যেটা করছিলাম, এটা আগের আউটপুট মনে রাখা লাগতেছে না তার, এই যে এই ভ্যালুটা তো একবার আগের আউটপুটটা, তাই তো? সো এটা হচ্ছে ডাইনামিক। সো আচ্ছা তাহলে ওখানে জাস্ট এন থাকবে, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর হচ্ছে হ্যাঁ, দেখেন এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে সবগুলো এন, ওয়াই অফ এন এর ভ্যালু সবসময় ব্র্যাকেটের মধ্যে এন, এর মানে এটা স্ট্যাটিক। আর দেখেন এখানে এই যে একটা সিগন্যাল হচ্ছে n-1 আছে, এর মানে এটাই ডাইনামিক। বা n+1 থাকতে পারে, n+3 থাকতে পারে, প্লাস অর্থাৎ এন এর সাথে কোনো কিছু অ্যাডভান্স আর ডিলে যদি হয়, অ্যাডভান্স হওয়া মানে কি ফিউচারের কোনো কিছু জানা লাগবে আপনার আগেই, আর ডিলে হওয়া মানে কি পাস্টের কোনো কিছু জানা লাগবে আপনার বের করতে হলে, এর মানে আপনার মেমোরি দরকার। পাস্টের জিনিস তো আপনাকে সেভ রাখা লাগবে কোথাও। সো মেমোরি সিস্টেম বা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডাইনামিক সিস্টেম। ওকে, দেন হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট এবং টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, আমরা এটাও বলছিলাম যে এখান থেকে ম্যাথ আসবে। ওকে, একটা টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম হচ্ছে আমাদের কোনো একটা সিস্টেম এক্স রে যদি আমরা কোনো ওই যে টি মানে একটা সিস্টেমের মধ্যে দিই, তাহলে আমরা কি পাবো, ওয়ে অফ টি পাবো। আউটপুট পাবো একটা। হ্যাঁ, এবং এই ইনপুটটাকে যদি আমরা ডিলে করে দেই, কে ডিলে করছি n মাইনাস কে, মানে ইনপুট কে ওই সিস্টেমের মধ্যে দিলে আমরা একটা ওয়াই n মাইনাস কে পাইলাম। ওকে, সেইটা যদি আমাদের এই যে আউটপুট পাইছি না, এই আউটপুটকে কে ডিলে করলে যদি সেম হয় তাহলে সিস্টেমটাকে বলছি ইনভ্যারিয়েন্ট। টাইম ইনভ্যারিয়েন্ট। আর যদি সেম না হয় তাহলে হচ্ছে ভ্যারিয়েন্ট। আচ্ছা একটা এক্সাম্পল দেখা
ওকে, এখানে হচ্ছে এই যে এখানে সেটাই বলা আছে। ওকে, আমরা এক্সাম্পল এই ফিগারগুলো থেকে আমরা আলোচনা করছি। এখানে 4টে ম্যাথ আছে, পরীক্ষায় যে কোনো আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। আজকের পরীক্ষায় এই যে এই ক্লাস টেস্টেও ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এই 4টা থেকে মনে করেন একটা ম্যাথ আসতে পারে। ওকে, তাহলে প্রথম সিস্টেমে আসি। প্রথম সিস্টেম হচ্ছে ওয়াই হচ্ছে যা দিবেন, এক্স যা দিবেন সেটা কি হবে, একটা ডিলেট ভার্সন হয়ে যোগ হয়ে যাবে। এই যে ওয়াই ইকুয়াল টু এক্স অফ এন, এন মাইনাস এত। ওকে, এর মানে কি পাইলেন, ওয়াই অফ এন ইকুয়াল টু হচ্ছে ট্রান্সফরমেশন অফ এক্স। এর মানে ইনপুট দিছি আমরা এক্স, ওয়াই অফ এন মানে আউটপুট ইকুয়াল টু হচ্ছে ট্রান্সফরমেশন অফ এক্স অফ এন অফ ইনপুট দেওয়ার পরে কি হয়েছে আলটিমেটলি আপনারা যেটা পাইছেন এক্স এন মাইনাস হচ্ছে মাইনাস এক্স মাইনাস এন। আপনারা মোবাইলেও এটা দেখতে পারেন। ওকে, তাহলে আমরা কি পাইলাম এবার দেখা যাচ্ছে, এক্স অফ এন ইকুয়াল টু, এই যে আমরা আগের ফিগার থেকেই, মানে আমি ছোট করছি বিকজ অফ ইয়ে থেকে যদি স্ক্রল করা হয়, এই ফিগার থেকে এই ফিগারটা দেওয়া থাকবে। কিন্তু এই ফিগার দেওয়া থাকা মানে হচ্ছে ওয়াই অফ এন মানে হচ্ছে এটা, তাই তো? হ্যাঁ, ফিগারই দেওয়া থাকবে। ফিগার মানে তো সিস্টেম দেওয়া আছে। সিস্টেম দেওয়া আছে মানে হচ্ছে সিস্টেমের আউটপুট ওয়াই অফ এন লিখতে পারেন, ইনপুট হলো এক্স, এক্স এর ট্রান্সফর্ম করে আমরা পাবো হচ্ছে এক্স এন মাইনাস এটা। ওকে, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই আউটপুটটাকে কে গড় শিফট করবো। আউটপুট কে গড় শিফট করা মানে কি, মানে হচ্ছে এখানে যে এনগুলো আছে সেই এনগুলাকে এন মাইনাস কে দ্বারা প্রতিস্থাপন করা। এই যে এন কমা কে লেখা, ওয়াই এন কমা কে লেখা মানে হচ্ছে এই যে দেখেন, if the input is delayed by k unit time in applied the system, it's clear the log output will এত। ওকে, দেন হচ্ছে কি দাঁড়াইছে আমাদের যত এক্স অফ এন আছে তার মধ্যেকার যত এন আছে শুধুমাত্র দেখেন, এটা হলো এক্স অফ এন এর মধ্যে এন, সেটা এন কি চেঞ্জ হবে, এন মাইনাস কে। এটা এক্স অফ এন এর মাইনাস কি, এন মাইনাস কে। আর এটা হচ্ছে আউটপুটকে গড় শিফট করার মানে যত এন আছে সবকে এন মাইনাস কে দ্বারা শিফট করছেন। এই দুইটা কি সেম হয়েছে? দেখেন ওয়াই অফ এন কোমা কে আর ওয়াই অফ এন মাইনাস কে, দুটা জিনিস বুঝতে হবে। এন কোমা কে মানে হচ্ছে ইনপুট শিফট করাইছি, ইনপুট কি ছিল এক্স, এর মানে এক্স এর মধ্যে যত এন ছিল সেটা এন মাইনাস কে হয়েছে, আর অন্য জায়গায় কিন্তু হয় নাই। আর ওয়াই অফ এন মাইনাস কে মানে আউটপুট হয়েছে তারপরে শিফট করাইছে। দুটার যদি সিনারিও দেখতে পারেন তাহলে হচ্ছে এরকম, এক্স অফ এন সেখান থেকে ব্লক হচ্ছে জেড ইনভার্স, তারপরে হচ্ছে এই যে সিস্টেম আমরা বলতেছি ট্রান্সফর্ম, তারপরে এটা হচ্ছে ওয়াই অফ এন কে, বুঝছেন? আর ওইটা হচ্ছে এক্স অফ এন ইনপুট দিচ্ছেন আপনি, ট্রান্সফরমেশন করছেন এখানে, তাহলে এখানে কি পাবেন, ওয়াই অফ এন পাবেন, সেটা হচ্ছে জেড ইনভার্স দ্বারা মুভ অন করছে। জেড ইনভার্স বলতে জেড কে, বুঝছেন? এটা হচ্ছে ওয়াই এন মাইনাস কে, বুঝতে পারছেন দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আগে ট্রান্সফর্ম এন কে মানে হচ্ছে এক্স রে আগে ইনপুট দেওয়ার আগে ইনপুটে ট্রান্সফার করছি। ওকে, আর এন ওয়াই এন মাইনাস কে মানে হচ্ছে ওয়াই যেটা হয়েছে আউটপুট, আউটপুটকে আমরা শিফট করাইছি, কে পরিমাণ শিফট করাইছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনপুটকে শিফট করাইছি, ইনপুটকে শিফট করাইলে তো আউটপুট চেঞ্জ আসবেই, যেই চেঞ্জটা আছে সেটা আউটপুট। ওকে, এই ক্লিয়ার? তার মানে এটাতে কি হবে, এটাতে হচ্ছে শুধুমাত্র এইটুকু জায়গায় যে এনগুলো আছে সেই এনগুলো এক্স এর মধ্যে, এখন দুটা সমান হয়েছে, দেখেন দুটো একই না, এই লাইন আর এই লাইন সেম না, এর মানে টাইম ইনভ্যারিয়েন্ট। ওকে, আমাদের সিস্টেম বি হলো এটা, তাই তো? এর মানে এইটা গুণন এটা, এন ইন্টু এত, সিস্টেম বি, দেখছেন? আমরা এটাতে করি, আরেকটা এক্সাম্পল দিয়ে করি। এটা হলো আমাদের আরেকটা সিস্টেম, তাহলে এই সিস্টেমের প্রথমে আউটপুট কি হবে, ওয়াই অফ এন ইকুয়াল টু ট্রান্সফরমেশন অফ এক্স কি এন গুণন এন। ওকে, এবার যদি আমরা দেখেন এই যে প্রথমে এই ইনপুটটাকে শিফট করাইছি, এই যে এক্স এন মাইনাস কে ইজ ওয়াই অফ এন মাইনাস কে। এখন দেখেন এখানে আমি কি বলছি, শুধুমাত্র এই যে এন রয়েছে, শুধুমাত্র এক্স এর ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে এন আছে শুধু সেটা এন মাইনাস কে দ্বারা রিপ্লেস হয়েছে,
এটাকে কি বলতেছি আমরা? এন কে কোমা এই যে প্রথম ইনপুটে ইনপুট চেঞ্জ করছি। ওকে, আর একটা হচ্ছে আউটপুট হওয়ার পরে, আউটপুট কত ছিল এই যেটা, এই সব এন রে এন মাইনাস কে দ্বারা শিফট করেন। এই যে এন মাইনাস কে এক্স, এখানে এন আছে, এন মাইনাস কে দিস, দুটা কি এক আছে? এর মানে টাইম ভ্যারিয়েন্ট। বুঝছেন? সি নাম্বারের ক্ষেত্রে কি, সি নাম্বার হচ্ছে ওয়াই অফ এন ইকাল টু এক্স মাইনাস হয়ে যায়, শুধু মানে স্যাম্পলটা মাইনাস হয়, মিরর হয়ে যায় মূলত, তাই তো, বা ফোল্ডার হয়। ওকে, সি নাম্বারে হচ্ছে ওয়াই অফ এন আউটপুট ইকাল টু ট্রান্সফরমেশন অফ এক্স ইকাল টু হচ্ছে এটা, তাই তো। এখন প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এক্স অফ এন করা, এর মানে হচ্ছে ওয়াই অফ এন কোমা এক্স এন কে করা, তাই তো। এন কে মানে হচ্ছে ট্রান্সফরমেশন অফ এটার, এক্স এর ভিতরে এনটাকে খালি জাস্ট হ্যাঁ, এক্স এর ভিতরে যে এনটা ছিল সেই এনটাকে কি করা, এক্স এর ভিতরে এনটাকে এন মাইনাস কে করে দেওয়া, তাহলে এন মাইনাস কে করে দিলে এই যে এটা আসবে। অর্থাৎ আমাদের এক্স এর ভিতরে এন দেওয়ার ফলে এনটা মাইনাস এন হয়, কিন্তু কে মাইনাস কে দেওয়া আছে সেটা তো আর মাইনাস হবে না। তাহলে সিস্টেম কি করছে, এন এর ভ্যালু খালি মাইনাস দিচ্ছে, এখানে কিন্তু প্লাস হয় নাই। হ্যাঁ সিস্টেম কিন্তু পরে দেখেন, পরে আমাদের আউটপুট এটা ছিল, এটার সাথে এই এন রাজা যদি রিপ্লেস করেন এন মাইনাস কে, তাহলে কি হবে, অর্থাৎ স্যার ফার্স্ট ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার ফার্স্টে আমাদের কি করে, দুই নাম্বার আমাদের স্যাম্পলিংটা কি করে, এক্স অফ এন যদি দেন তাহলে এই সিস্টেমটা হচ্ছে এক্স অফ মাইনাস এন করে, হ্যাঁ অর্থাৎ এন যা থাকে সেটা মাইনাস করে। ওকে, এর মানে এখানে যদি আমরা এন মাইনাস কে দেই তাহলে এই সিস্টেম কি করবে, স্যার এন কে দেওয়া উচিত ছিল না, হ্যাঁ ওটাই ওয়াই অফ এন কে হলে দেবে, ও হ্যাঁ ওয়াই অফ এন কে হলে এটা, বুঝছেন। আচ্ছা এন মাইনাস কে দিলে যেটা আউটপুট সেটা হচ্ছে ওয়াই অফ এন কে, সেটা কত, এন যেটা আছে এন মাইনাস এন হয়ে যাবে, কে কি থাকবে, কে তো আর মাইনাস করে নাই সিস্টেম, এই সিস্টেম মাইনাস আনে কার, এন এর মাইনাস আনছে, আর কে ছিল, কে তো কিছু করে না, সিস্টেম তো কে কোনো কিছু চেঞ্জ করে না। তাহলে ঠিক আছে, এখন আমরা আবার কি বলছি, এটাকে যদি আমরা শিফট করাই তাহলে কি করা লাগবে, y অফ n মাইনাস k, এর মানে এখানে ইকুয়াল টু x মাইনাস n, এই মাইনাস n করা লাগবে n মাইনাস k, বুঝছেন। তাহলে কি আসছে, মাইনাস n প্লাস k, দুটো কি সেম হচ্ছে, সেম হয়নি, তার মানে টাইম ভ্যারিয়েন্ট। সিমিলারলি হচ্ছে আমাদের ডি নাম্বার, এটা হলো ইনপুট আউটপুট, একই কাজ এনকে করলাম, এনকে করা মানে হচ্ছে দেখেন এন এর মধ্যে যেটা আছে সেটা শিফট করাইছি, আর এখানে আরেকটা এন আছে, এটা কিন্তু এক্স এর মধ্যে না, শিফট করাইনি, ভালো কথা। সিমিলারলি হচ্ছে আউটপুটটা কি করবেন, y মাইনাস y হচ্ছে এই আউটপুটটা, হ্যাঁ আউটপুট যদি করেন তাহলে যে এটাও শিফট হবে, বুঝছেন। এক লাইন মনে হয় নাই এখানে, বই থেকে একটু দেখে নিন, এক লাইন মনে হয় হওয়ার কথা। এন মাইনাস কে, ওয়াই অফ এন মাইনাস কে করলে কি হবে, এই এনটাও শিফট হবে, এটাও শিফট হবে, দুটো কি সেম হবে, এটাও এন মাইনাস কে হবে, এই যে এন আছে এটাও এন মাইনাস কে হবে, পরের লাইন, এর মানে টাইম ভ্যারিয়েন্ট। ওকে, দেন হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার, তাই তো। এখন লিনিয়ার নন লিনিয়ারের ক্ষেত্রে কি আছে, আমাদের লিনিয়ারিটি তখনই হবে যদি এই সিস্টেমটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল মেনটেন করে। সুপারপজিশন মানে কি, কোন একটা সিস্টেম সিঙ্গেল সিঙ্গেল কাজ করলে যে আউটপুট হয় ওগুলো যদি যোগ করি, সিস্টেমগুলো একসাথে কাজ করলে একই আসবে, যদি একই আসে তাহলে সেটাকে বলা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। আপনারা যেই সার্কিটে যেই সুপারপজিশন করছেন সেটাই, অর্থাৎ আমরা কোন একটা সিস্টেমের, এ দেখেন কোন একটা সিস্টেমের ইনপুট এটা দিচ্ছেন এবং আরেকটা এইটা, দুইটা এই দুইটা যোগ করে একসাথে দিচ্ছেন। স্যার বিষয় হচ্ছে যে একসাথে ইনপুট দিয়ে যে রেজাল্ট আসতেছে আলাদা আলাদা দিলে, হ্যাঁ এই দেখেন এখানে আলাদা আলাদা দিচ্ছেন, এটা ইনপুট দিচ্ছেন, এটা ইনপুট দিচ্ছেন, সেটা আর এই টোটাল একবার ইনপুট দিলে দুইটা সমান যদি হয় এই ডেফিনেশন আসতে পারে। আমরা ওই যে কোশ্চেনে কিন্তু লেখা আছে ডেফিনেশন অফ লিনিয়ার টাইম সিস্টেম, দুইভাবে ডিফাইন করা যায়। এই দেখেন এই যে আছে ডেফিনেশন অফ লিনিয়ার সিস্টেম, বুঝছেন।
এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সেটাকে বলতেছি লিনিয়ার সিস্টেম, আর যদি না করে তাহলে নন লিনিয়ার সিস্টেম। বুঝছেন? এতক্ষণ কি আমরা হচ্ছে লেকচার ফিজিক্সে দেখলাম স্যার? হ্যাঁ লেকচার সিলেবাস ছিল ডায়াবেটিক। হ্যাঁ, এই যে ম্যাথ, এই যে ম্যাথ 1 পয়েন্ট, ম্যাথ কোনটা করলাম অ্যাড করেন এক সেকেন্ড। সবগুলা ম্যাথ শুধু 2.5 পাবে। ম্যাথ হচ্ছে আমাদের এটা হচ্ছে 2.4 করলাম, এই 2.4 আজকের পরীক্ষায় ছিল যেটা, এই যে এই পর্যন্ত করলাম, এই সবগুলো করছি কিন্তু, মানে এতক্ষণ অবধি এই সবগুলো করা হয়েছে, এই 2 আগের সব ম্যাথই দেখানো হয়েছে। ওকে, এবার হচ্ছে 2.4 গেল। লিনিয়ার নন লিনিয়ার তো বুঝলেন, এর এক্সাম্পল আছে হচ্ছে 2.5। ওকে, আমরা চেক করি, এখানেও আমাদের এই পর্যন্ত আর মানে 5টা জিনিস আছে। এখন আমাদের কি করতে হবে তাহলে? এই দুইটা ট্রান্সফর্ম করতে হবে, তারপরে করতে হবে। ওকে, প্রথমে হচ্ছে ওয়াই অফ এন, দেখেন এটা ট্রান্সফরমেশন কিভাবে করবেন স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। এই যে এখানে যে কোশ্চেনটা দেখাচ্ছে 2.5 এর x y ইকুয়াল না ওইটাতে লিনিয়ার আর নন লিনিয়ার বুঝবো কি করে? লিনিয়ার আর নন লিনিয়ার বলবেন যদি হচ্ছে সুপারপজিশন থিওরেম মেইনটেইন করে চলে তাহলে হচ্ছে লিনিয়ার। সুপারপজিশন সিস্টেম মানে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে ইনপুট দিই, যে আউটপুট হবে সেটা যোগ করব, আর দুটো একসাথে ইনপুট দিব, যোগ করব। বুঝতে পারছেন? এখন দেখেন, এর মানে হচ্ছে আমাদের কাজ করতে হবে কতটুকু, এই যে এই কাজটা করতে হবে, এই যে এইটা, এই লাইনটা মনে রাখেন। এইটা হলো আলাদা x1 ইনপুট দিয়ে দিলাম, সেটাকে এ দ্বারা গুণ করব। এখানে হচ্ছে x2 ইনপুট দিব, এ দ্বারা গুণ করব। গুণ করার পর যেই আউটপুটটা পাবো এই দুটো যোগ করার ফলে x1 রে এ দ্বারা গুণ করব এবং x2 রে a2 দ্বারা গুণ করব। গুণ করার ফলে যেই গুণটা এটাই ইনপুট দেব সিস্টেমে, তখন দেওয়ার পরে আউটপুট দুইটা সমান হইলে লিনিয়ার, না হইলে নন লিনিয়ার। ওকে, তাহলে আমরা প্রথম ম্যাথটাই দেখতে যাই। প্রথমে হচ্ছে এই যে আমরা দুইটা ইনপুট নিলাম, কত x1 এবং x2। ওকে, সিস্টেমে দিলে কি হবে, এই যে n গুণ হইতেছে, তাহলে y1 পাবো n x1 এবং y2 পাবো কি n x2। সিমিলারলি এখন আমরা এই যে বললাম না, এই x1 সাথে a1 গুণ করব এবং x2 সাথে a2 গুণ করে টোটাল সিস্টেমের মধ্যে দিলাম। দিলে আমাদের কি হবে, দিলে কি হবে, এই যে এই টোটাল যা x তো ইনপুট ছিল তার সাথে n গুণ হয়েছে, তাহলে এই টোটাল তো ইনপুট আমাদের, তার সাথে n গুণ হবে, এই টোটাল ইনপুট না, এই সিস্টেমটা কি হয়েছে, ইনপুটের সাথে n গুণ হয়েছে। তাহলে n গুণ হইলে এটা যদি ভাঙ্গে দেন তাহলে কেমন হবে, a1 এত ভাঙ্গে দিছি, ভাঙ্গে দিলে দেখেন এই যে এখান থেকে কি লেখা যায়, আমরা কি বলছিলাম, এই প্রথমটাকে কি করব, এই দেখেন প্রথম যেটা আউটপুট হয় সেটা হচ্ছে এইটুকুর ভ্যালু, তার সাথে a1 দ্বারা গুণ করা লাগবে, পরেরটাও তো এইটুকুর ভ্যালু, তার সাথে a2 দ্বারা গুণ করা, দুইটা সমান হওয়ার কথা। ওকে, তাহলে এটাকে আমরা কি করবো, a1 দ্বারা গুণ করবো, এই যে a1 y1, a2 y2 দ্বারা গুণ করার ফলে কি হয়েছে, গুণফল, এই ভ্যালুটা আসছে, এই ভ্যালু আর এই ভ্যালু কি সমান হয়েছে, এটা আর এটা সমান হয়েছে, আর মানে সিস্টেমটা লিনিয়ার। সিমিলারলি হচ্ছে সেকেন্ড সিস্টেম হচ্ছে এই মাঝখানের n কে স্কোয়ার করে দেয়। বুঝতেছেন কোন n কে স্কোয়ার করে দেয়, আমরা x অফ n যদি ইনপুট দেই তাহলে n স্কোয়ার করে মাঝখানে, দেখেন সেটাই করছে। তাহলে আমরা এবার ইনপুট দিব কি, x1 প্লাস a2 x2, এই টোটাল ইনপুট। তাহলে কি করবে, এই টোটাল ইনপুট দিলে কি করবে কত, মাঝখানের স্যাম্পল এই ব্র্যাকেটের মধ্যে যে n সেগুলাই দেখেন, এটার মধ্যেকার যে n সেটা স্কোয়ার করছে, এটার মধ্যেকার যে n সেটা স্কোয়ার করছে। এখন আমরা কি বলছি, এটার সাথে a1 গুণন, এটার সাথে a1 গুণ করলে এটার সাথে মিল হওয়ার কথা, এটার সাথে a1 গুণ করলে এটা আসছে, এটার সাথে দুটো কি মিলছে, এর মানে সিস্টেমটা কি লিনিয়ার। ওকে, সি নাম্বার হচ্ছে এই যে স্কোয়ার করে, মানে x1 দিলে x1 স্কোয়ার করে। ওকে, তাহলে আমরা x1 দিলে কি আসতেছে, x1 স্কোয়ার, y2 আসতেছে x2 স্কোয়ার। ওকে, আর এই টোটালটা যদি ইনপুট হয় তাহলে কি করবে, টোটালের স্কোয়ার হবে না, তাই হবে কিনা, এই দেখেন টোটালের স্কোয়ার হয়েছে, টোটালের স্কোয়ার হলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র। ওকে, এখন আমাদের কি করার কথা, এটার সাথে a1 গুণ করার কথা, এটার সাথে a2 গুণ করার কথা, এটা সমান আসার কথা, আসছে। টোটালটা মানে তো আসলে রেজাল্টটা বের করার পর হচ্ছে কি আর একটু গুণ দিব, এই যে এটা আর এটার সাথে, কারণ কি এই যে দেখেন এই যে এই সুপারপজিশন এখানে কি দেখা, রেজাল্টের পরে গুণ দিব আসলে, এই দেখেন এখানে কি ট্রান্সফর্ম টু x1 এর সাথে আমি a1 গুণ দিছি,
হ্যাঁ, এটাও তো ট্রান্সফর্মের পরে একটু গুণ দিচ্ছেন, সেটা হচ্ছে এটার সাথে সমান হওয়ার কথা। হয়েছে সমান পরের বার? স্যার হচ্ছে মেইন সূত্র আরেকবার একটু জানতে স্যার, ওখানে হচ্ছে আমি একবার করলাম হচ্ছে আমি রেজাল্টের সাথে ওয়ান আর এটুকু গুণ দিছে, বাট এই পাশে তো আমার হচ্ছে টোটালটাই পরে আমি ইনপুট হিসেবে দিন, তারপরে যা হয় আউটপুট যা আসে সেটাই। আগে গুণ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এখানে আমি ট্রান্সফার হ্যাঁ। করছি এই পাশে। এখানেও তো তাই করছে, আগে দিয়ে দিছি। তাহলে এটা যদি স্কোয়ার হয়েছে, এই যে এই পরেরটা, তাহলে এই টোটালের স্কোয়ার হবে, স্কোয়ার হলে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। কিন্তু এটার সাথে এ দিয়ে গুণ দেন, এ দেখেন এ এক্স অন স্কোয়ার, এর দূরে কি মিলল? মিলে নাই, আর মানে কি নন লিনিয়ার। সিমিলার এটাও দেখবেন যে এই যে, ঠিক আছে ঠিক আছে, আজকে আমি- বুঝতে পারছেন? আর স্যার লেকচার তো এই শেষ করে দেবো আজকে, সমস্যা নাই, বসেন। দেন হচ্ছে কজাল ভার্সেস নন কজাল। আমরা বলছি হচ্ছে এ সিস্টেম ইজ সেড টু বি কজাল ইফ আউটপুট অফ দ্য সিস্টেম অ্যাট এনি টাইম এন ডিপেন্ড অন অনলি দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ভ্যালু। অর্থাৎ আমাদের কোনো সিস্টেম যদি শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, এর মানে সিস্টেম প্রেজেন্ট ভ্যালু মানে কি এন, ব্র্যাকেটের মধ্যে এন থাকবে, আর পাস্ট ভ্যালু মানে কি এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এগুলা। অর্থাৎ আমাদের ওয়াই অফ এন ইকুয়াল টু যদি এই পাশে এন এবং এন মাইনাস সামথিং থাকে, তাহলে সেটাকে বলবো কজাল। আর যদি কোনো কিছু প্লাস আকারে থাকে, তাহলে সেটা ফিউচারের উপর ডিপেন্ড করতেছে, অ্যাডভান্স, তাহলে সেটা নন কজাল। অর্থাৎ শুধু এই পাশে আমরা যদি এন নর্মাল থাকে এবং হচ্ছে এন এর সাথে মাইনাস কোনো কিছু থাকে, মাইনাস থাকা মানে কি ফিউচার পেজের পাস্টের জিনিসপাতি, এর মানে কজাল। হ্যাঁ, এরপর ডিপেন্ড করবে কজাল। আর যদি ফিউচারের উপরে কোনো কিছুর উপর ডিপেন্ড করে, তাহলে সেটা হচ্ছে নন কজাল। বিষয়টা বুঝছেন? এখন এইটা ইকুয়েশন থেকে কিন্তু ইজিলি বোঝা যাবে এটা কি নন কজাল না নন কজাল। অবশ্যই কজাল এটা। কজাল, কারণ এটা হলো কি পাস্ট। ফার্স্ট এটা কিসের উপর ডিপেন্ড করে দেখেন, এটাও কজাল। কজাল। এটা কিসের উপর? কজাল। এটা কি নন কজাল। এটা কি এটাও কজাল, রিপ্রেজেন্টেটিভ উপর নির্ভরশীল। এন স্কোয়ার না, এন যদি 1 হয়, এন স্কোয়ার মানে হচ্ছে কত? 1। এন যদি 2 হয়, এন স্কোয়ার মানে 4। এর মানে আগের কোনো স্যাম্পলের কথা আপনার মনে রাখা লাগবে না। স্যার এই স্কয়ারটার মাসে স্যার এন স্কোয়ার মানে কি? ধরেন এক্স অফ, আমি বলি এক্স অফ এন, তাই তো? এক্স অফ এন এর ভ্যালু ধরেন সাপোজ 1 2 3 4, এখানে 3 মান আছে, ওকে। আর এক্স অফ এন স্কোয়ার, ওয়াই অফ এন ইকুয়াল টু হচ্ছে আমরা বলছি এক্স অফ এন স্কোয়ার, তাই তো? এর মানে আমরা যদি 0 নাম্বার স্যাম্পল দিই, তাহলে এটা ওয়াই অফ এন কোনটা হবে? 0 স্কোয়ার। এর মানে 3 অ্যান্সার দিবে। যদি 1 বলি তাহলে কি দিবে? 1 স্কোয়ার বলি 1, তাহলে 4ই দিবে। যদি বলি 2, তাহলে 2 স্কোয়ার কত? 4। এখানে 4 নাম্বার, এখানে কাছে স্যাম্পল, এটা কি ফিউচারের জিনিস না? ও এটা আসলে এখানে স্যাম্পলের নাম্বারই নাম্বার অফ স্যাম্পল, হ্যাঁ, ফিউচারের জিনিস না। ফিউচারের জিনিস লাগতেছে, দ্যাটস মিন এটা নন কজাল। এটাও ফিউচারের জিনিস লাগতেছে 2 গুণ আগের জিনিস, বুঝতে পারছেন? 1 আর 0 আর 1 পর্যন্ত দেওয়া থাকলে হইতেছে, ঠিক আছে? হ্যাঁ। হয়ে গেলে অন্যটা চলে যাবে। ওকে, দেন হচ্ছে স্টেবল আনস্টেবল। যদিও পরীক্ষায় আপনাদের স্টেবল আনস্টেবল রিলেটেড কোনো কিছু খুব একটা আসতেছে না, ঠিক আছে? দেন হচ্ছে একটা ম্যাথ আছে নন লিনিয়ার লিনিয়ারের উপরে, নাকি কনসিডার নন লিনিয়ার সিস্টেম এত অ্যান্ড বাউন্ডেড না, এটাও আপনাদের সাজেশনে দেওয়া হয়নি। আমরা ক্যাসকেটের কথা বলছিলাম যে যদি 2টা সিরিজে থাকে তাহলে হচ্ছে এই 2টা সিস্টেম গুণ হয়, আর এটা হলো 2টা যোগ হয়, তাই তো? দেন হচ্ছে সিস্টেমের রেসপন্স আছে। লিনিয়ার রেসপন্সের মধ্যে আমরা কনভলিউশন দেখাইছিলাম। কনভলিউশনের ক্ষেত্রে হয় হচ্ছে ফার্স্টলি ফোল্ডিং হয়, তারপর শিফটিং হয়, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন, দেন হচ্ছে সামেশন। আমরা একটা এক্সাম্পল দেখি, এই যে এটা হলো এক্সাম্পল কনভলিউশনের ক্ষেত্রে। বুঝি নাই স্যার। কনভলিউশন, কনভলিউশনে 4টে স্টেপ ফলো করতে হয়। আমরা কনভলিউশন যখন ইয়েতে করতাম, আমাদের কন্টিনিউয়াসে করতাম, অর্থাৎ একটা সিগন্যাল ফিক্সড রাখতাম, তাই তো? কনভলিউশন 2টার মধ্যে হয়, কনভলিউশন অন একটা কোরিলেশন। একটা 2টা সিগন্যালের যদি কনভলিউশন করেন, তাহলে একটা সিগন্যাল এটা, যে কোনো একটা সিগন্যাল ফিক্সড রাখতেন। দেন হচ্ছে একটা সিগন্যালকে উল্টা দিতেন, উল্টা দিয়ে একটা সিগন্যাল ধীরে ধীরে এর উপর আনতেন, যোগ করতেন, আনতেন, যোগ করতেন, আনতেন, গুণ করে যোগ করতেন। হ্যাঁ হ্যাঁ করছেন না সিগন্যাল সিস্টেমে?
সিমিলারলি ডিসক্রিটেও আমরা একই কাজ করব। প্রথমে যে কোনো একটা জিনিসকে ফোল্ডেড মানে উল্টে দেওয়া, এই যে মাইনাস কে করে দেওয়া, দেন হচ্ছে শিফটেড, তারপরে তাকে সরাবো, দেন হচ্ছে ওই শিফটেড ভার্সনগুলো মাল্টিপ্লিকেশন করব, করার পরে যেই ভ্যালুগুলো আসবে সেগুলোকে যোগ করব। ওকে, আমাদের এখানে দুইটা একটা ইম্পালস দেওয়া আছে, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমের ইম্পালস হচ্ছে এটা, এবং ডিটারমাইন দা ইনপুট যদি এটা হয় তাহলে হচ্ছে এই সিস্টেম কেমন রেসপন্স করবে। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমাদের প্রথম কাজটা কি হবে, কনভলিউশন মানে হচ্ছে ওয়াই অফ 0 মাইনাস অসীম থেকে এই যে এক্স অফ কে, এটা হলো ম্যাথমেটিক্যালি যেটা লেখা যায় সেই অনুযায়ী যদি আমরা করি এই ভ্যালুটা চলে আসবে হচ্ছে বিগ অফ কে, এখান থেকে বি অফ কে এবং এইচ অফ কে, এটা হচ্ছে 0 নাম্বার ভ্যালুর জন্য তো 0 নাম্বার স্যাম্পলটাই শুধু থাকবে, তাই তো। আর যদি ইয়ে থেকে অসীম নেন তাহলে হচ্ছে এই জিনিসটার সাথেই আলটিমেটলি প্রতিটা সেকশন যদি এরকম একটা ভ্যালু হয় সেই ভ্যালুটা কেমন হবে, মাইনাস অসীম দ্বারা গুণ হবে আলটিমেটলি হচ্ছে বি অফ কে এর সাথে। সো সেখান থেকে আমরা যেটা পাই 1 পাইবেন হচ্ছে এরকম করে। এই জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, বিষয়টা হচ্ছে প্রথমটা হচ্ছে 0 স্থাপন করছেন, তারপরে ধীরে ধীরে একটা করে স্টেপ করছেন, আবার গুণ করছেন, এরকম করে তো হাজার হাজার অসীম সংখ্যক স্টেপ আসবে। আমরা ম্যাথমেটিক্যালি আরও ডিটেলস গ্রাফিক্যাল ম্যাথ আছে, সেটা দেখলে বুঝতে পারবেন। এই যে গ্রাফিক্যাল ম্যাথ দেখেন, ওই ভ্যালুটাই আমাদের হচ্ছে ফাইনালি হচ্ছে, মানে এই ম্যাথটাই কিন্তু গ্রাফিক্যাল পোর্শনে আমি দেখাইতে যাচ্ছি। এই ম্যাথটা পরীক্ষায় আসতে পারে, বুঝছেন। মেইন হচ্ছে আমাদের প্রথম সিগন্যালটা হচ্ছে এই সিগন্যালটা, বুঝছেন। এটা হলো প্রথম আমাদের কি সিগন্যালটা, এটাকে যদি ফোল্ডেড করি, ফোল্ডেড করা মানে কি উল্টায় দেওয়া। দেখেন উল্টা দিলে এটা হচ্ছে যেটা 1 এ ছিল সেটা -1 এ গেছে, যেটা হচ্ছে 2-তে ছিল সেটা -2-তে গেছে, আর যেটা 2-তে ছিল -2-তে ছিল সেটা 2-তে আসছে, বুঝছেন, উল্টে দিচ্ছেন। আচ্ছা, এটা শুরু করব কই থেকে আসলে কোডিংটা করার সময়? শুরু করবেন হচ্ছে এটা দেওয়ার পরে। আপনার দুইভাবে এটা করা যায়, এক হচ্ছে গ্রাফিক্যালি করা যায়, আর একটা হচ্ছে অ্যানালাইসিস করা যায়। আপনারা গ্রাফিক্যালি অ্যান্সার করেন, বুঝছেন। এটা পরীক্ষা যদি আসে তাহলে আপনারা গ্রাফিক্যালি করেন। তাহলে সিগন্যাল একটা এটা দেওয়া আছে আর একটা এটা দেওয়া আছে, তাহলে এইচ অফ এন আঁকাবেন কীভাবে, 2-এ হচ্ছে স্যাম্পল শুরু হয়েছে, 1 2 1 -1, তাই তো। 2-এ হচ্ছে 0-তে 2 আসবে, এ দেখেন 0-তে 2 আসছে, 1 2 1 -1 না, এক্স অফ এন, এই যে এই ভ্যালুগুলো লিখবেন এক্স অফ এন। ওকে, আর ওই এক্স অফ সরি এটা হলো এইচ অফ এন, আর এক্স অফ কে এই যে এটা এনের জায়গায় কি হবে স্যাম্পলিং করার জন্য, এই যে ওই ভ্যালুগুলো বসাইছেন যত আছে। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা লিখবেন যে হচ্ছে ফোল্ডিং করতেছি, ফোল্ডিং এইচ অফ কে আমরা কি করতেছি, ফোল্ডিং করতেছি। ফোল্ডিং করা মানে উল্টে গেল, উল্টে যাওয়ার পরে হচ্ছে মাল্টিপ্লিকেশন করবেন, মাল্টিপ্লাই। এখন সেটা তো হচ্ছে একটা ফাংশন, কে কে উল্টায় দেব, ওটাকে যে কোনো একটাকে উল্টা দিতে পারেন, বাট আমরা সচরাচর ইজ যেই ফাংশনটা সেটাকে উল্টা দিই। দুইটাকে উল্টায় দেওয়া যাবে না স্যার? আমরা কনভলিউশনের ফর্মুলা এর আগে আরও ডিটেলস পড়ছি, আমি স্কিপ করে আসলাম, আমরা ক্লাসে পড়াইছি। কনভলিউশন বিভিন্ন মেথড অবলম্বন করে, দুটো উল্টে দিলেও একই রেজাল্ট দিবে। আমরা ইন জেনারেল এইজ যেটা ইম্পালস রেসপন্স যেটা সিস্টেমের, ওটাকে উল্টাই ইন জেনারেল, বাট আপনি ওটাকে উল্টালে একই কাজ হবে। ওকে, বুঝতে পারছেন। উল্টে দেওয়ার পরে দেখেন এখন যদি গুণ করতে চান, এখন এটার সাথে শুরু করবেন কোত্থেকে, ধরেন এইটার সাথে এইটা উল্টানোর পরে এটা হচ্ছে, এটার সাথে এটা গুণ করতে হবে, তাই তো। গুণ করতে হবে এবং সরাইতে হবে ধীরে ধীরে। এখন আমরা গুণটা শুরু করবো, দেখেন এটা কত নাম্বার ভ্যালু, 2-এ, তাই তো। এটা কততে, 2-এ 0 আছে। এখন এটা যদি এখানে আনি কোনো লাভ আছে, এই সিগন্যালটা এখানে শিফটিং করাই, এখানে সব ভ্যালু 0, এর যা ভ্যালু দেন 0 হবে। সিমিলারলি যদি এই পাশে রাখি কোনো লাভ আছে, তাহলে আমরা প্রথম গুণ শুরু করতে পারি কোত্থেকে, এইটার জায়গায় যায় -1 যেখান থেকে ভ্যালু আসবে। আপনার গুণ করার কথা এটা হলো এই দিক থেকে অসীম থেকে নিয়ে ওই দিকে অসীম পর্যন্ত যায়, যত জায়গায় গুণ আসে সবগুলোর যোগ করার কথা। 0 মানে বাদ দিচ্ছি। হ্যাঁ, এখন 0 আমরা বুঝতেছি যে এই পর্যন্ত, এটা এর উপর রাখলে প্রথমে এর উপর রাখলে 1-এর উপর 1 রাখলে তখন থেকে হলো ভ্যালু শুরু হবে, তার ছাড়া তো আর ভ্যালু শুরু হবে না। সো আমরা প্রথম গুণটা করবো হচ্ছে এই যে এই অনটা রাখছি হচ্ছে এই অনের উপরে, তাহলে এই দিকে সব ভ্যালু কি হয়েছে 0, আর ওই দিকে কি আর কোনো ভ্যালু আছে, তাহলে এই দেখেন আমাদের সেই অনের জায়গায় অন রয়েছে, এই দুইটা ভ্যালু রয়েছে প্রথম গুণ।
পরে আরেক ঘর শিফট দেন, তাহলে পরের ঘরে কি পাবেন? এই দুইটা পাবেন। এটা এটা এক ঘর ওই দিক নেন। আসলে একটা একটা পয়েন্ট করে একটু বোঝান স্যার এখানে। আমি কই থেকে শুরু করলাম? মাইনাস আমরা একটা ফিগার আঁকি, কত কত এক্সাম্পল ছিল। ওকে, আমাদের সিগন্যাল ছিল কত? এই ছিল হচ্ছে 1 ডবল, এটা হলো 1 জিরোতে, তাই তো? সরি, জিরোতে 2 ছিল, তারপরে 1 মাইনাস 1 1, বুঝছেন? এই হলো আমাদের এই ছিল। আর এক্স কি ছিল? এই ছিল স্যার এক্স ছিল 1 2 3 আর 3 আর 1। ওকে, এক্স এক্স এর জায়গায় থাকলো, সমস্যা নেই। এখন আমরা এটাকে কি করছি? উল্টায় দিচ্ছি। উল্টা দেওয়া মানে কি হচ্ছে? 0 0 তে থাকবে, এটা ঠিকই থাকবে। 0 0 তেই থাকলো, এটা থাকলো, এটা এখানে আসলো, এটা এখানে আসছে। ওকে, এখন বিষয় হচ্ছে এটাকে এর উপরে এই দিক থেকে সরায় গুণ করতে হবে এটার সাথে। এটা হলো এক্স অফ কে, এটা হচ্ছে এক্স অফ মাইনাস কে। হ্যাঁ মানে এটা কি এদিক এদিক করে করে গুণ করতে হবে, বুঝছেন? এখন প্রথমে গুণ শুরু করবেন হচ্ছে এই ভ্যালুটা এর উপর গেলে, তার আগে গুণ করে তো লাভ নাই। এখানে সব জিরো দিয়ে এর সাথে গুণ করলেও কি? মাইনাস 1 এ 1 হচ্ছে তাহলে। হ্যাঁ, মাইনাস 1 এ হচ্ছে গুণ করলে অ্যাম্পলিটিউড হচ্ছে 1। তাহলে এটা গুণ করেন, হ্যাঁ 1 ই হবে, 1 1 ছিল ওখানে। তাহলে এখানে 1 1 হবে। তারপর আরেকবার শিফট করলে কি হবে? স্যার এই রেজাল্টেন্ট যে গ্রাফটা হবে সেটা আসলে চিত্র এঁকে দেখান এই পাশে। এখানে কিন্তু সবগুলা, এই যে প্রথমে দেখেন এখান থেকে মাল্টিপ্লাই করছে, বুঝছেন? প্রথমে হচ্ছে 0 0 তেই রাখছেন, এটা ডিরেক্ট এখানেই রাখেন। প্রথমে এরা যেটা করছে সেটা হচ্ছে মানে ডিরেক্ট প্রথমেই গুণ করছে, বুঝছেন? ওকে, ওরা যেটা করছে হচ্ছে এটার সাথে এটাই গুণ করছে। ডিরেক্ট গুণ করলে কি পাওয়া যাচ্ছে দেখ? 0 এর সাথে 0 স্যার। হ্যাঁ, ডিরেক্ট যার সাথে যা, দেখেন প্রথম পয়েন্টে এই যে এটার সাথে গুণ করছেন, কত পাইছেন? 0 এর সাথে 0 গুণ করলে আমরা 4 হবে। আর এটা তো 2, হ্যাঁ, আর এখানে কত? মানে 1, একের সাথে 2 গুণ করলে কত? 2, 0 তে 2 পাইছেন। ওকে, এখানে কত? 1, এখানকার ভ্যালু কত? স্যার ওই যে x অফ আর এটা তো 0 নাকি? হ্যাঁ 1 2 3, তাই তো? হ্যাঁ। ওকে, এটা হচ্ছে কত? 2 হইছে, এটা হলো 1, এটা 1, এটা হলো -1, আচ্ছা সরি -1 নিচে। তাহলে 0 এর সাথে প্রথমে ওরা 0 গুণ করছে। আচ্ছা অ্যাপ্লিকেটিভ 2 রেজাল্টেন্টটা আগে স্যার এই পাশে রেজাল্টেন্ট হচ্ছে 2 1 কে 0 তে কি পাবেন? 0 লিখে নাকি হ্যাঁ 2 পাবেন। হ্যাঁ 2 পাইলাম। তাহলে এটা যদি এটার উপর হয়, এটা তাহলে এটার উপর হবে। হ্যাঁ 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 এটা হলো 1, এটা হলো 2, গুণ করলে কত হবে? আবার 2 2 পাবেন। আর বাকিগুলো ভ্যালু আছে, এগুলো গুণ করলে 0 আসবে। এই পাশে যা আছে সবই 0 আসবে। না স্যার ভ্যালু আছে তো এটা এই যে এটা। এখানের ভ্যালু আছে, এখানে তো 0 ভ্যালু। এই যে 3 রে 0 তে গুণ করলে 0। এই যে আপনার হাতে নিচে যেটা মানে 2 এর পর মাইনাস 1। এই দেখেন, এটা হলো সিগন্যাল, এটা ফোল্ড করার পর কি আসবে দেখেন। এটা ফোল্ড করার পর এখানে 2 থাকবে, তাই তো? আচ্ছা 0 তে। 0 তে 2 আর এখানে হচ্ছে 1 থাকবে, মাইনাস আর এখানে -1, আর এখানে হচ্ছে 1 থাকবে। পয়েন্ট বসাই ক্লিক এই দুটো গুণ করেন দেখেন, এইগুলাই এর সাথে গুণ করলে কি হবে? কোনো ভ্যালু আছে? না এর মানে 0, এটাও 0, এটা 2, এটা কত? 2, এটা কোনো ভ্যালু আছে? 0 0, এই যে 2 2 পাইছেন, এই যে প্রথম ফিগারটা 0টা এটা হইছে। এগুলো কি স্যার আমার ইচ্ছা মতো করতে পারি? এখন আমি বলছিলাম যে আপনি সিকোয়েন্সিয়াল এই দিক থেকে গুণ করা শুরু করবেন। ওরা হচ্ছে একবার ওই দিকে নিছে, একবার এই দিকে নিছে। শর্ট করছে ওরা। শর্ট করছে না, ওরা প্রথমটা 0 0 দিয়ে করছে। এখন এই যে এখানে শুরুতে হচ্ছে পজিটিভ দিকে মুভ অন করা, তারপর নেগেটিভ দিকে মুভ অন করা। স্যার আমাদের কি একটা করলে হবে নাকি দুইটাই? সবগুলো গুণ করতে হবে। এবং এই যে এটা একটা রেজাল্ট আসলো, আরো রেজাল্ট আসবে না, সবগুলো যোগ করতে হবে। যোগ করলে যোগফল পাবেন এটা। ওকে, এটা একটা পাইছেন, বুঝছেন? গুণ করে এটা পাইছি। ওকে, এখন এই গড়টা আমরা শিফট করাবো। এটাকে কি বলছি? শিফট করাবো। শিফট করানো মানে কি? এই এখানে যাবে 2। ওকে, বুঝতে পারছেন? আর এখানে কত যাবে? এই তো, তাই তো? এখন তাহলে 0 তে গুণ করলে কত আসবে? 0 তে 1 ছিল, এর পরের রেজাল্টেন্ট ভ্যালু আসতেছে কত? এর নিচে আগাইতে পারলে ভালো হইতো। হ্যাঁ স্যার 1 আর 1 তো 1 আছে।
1 আর 1 1, এর মানে 0 তে 1 পাবেন, তাই তো? এটা হলো 2 2 পাইছেন, এই এখানে 0 তে 1 1 পাইছেন, জি স্যার। তাই তো? গুণ করতেছে আবারও গুণ। এই 2 2 কত 4 পাবেন। ওকে, তারপরে কত পাবেন? 2 এর আগে 2 পাবেন। ওই যে ওই ফিগার মনে হয় আছে, ওই যে ওইটা 1 4 2, এই যেটা। আরেকবার এই দিকে শিফট করা, শিফট করালে দেখবেন যে কোনোটার সাথে সেট করে না মনে হয়। এরকম করে সবগুলা এইদিকে যতবার গুণ হয় তখন কিন্তু 0 0 আসতেছে, তারপর গুণ করার দরকার নেই। স্যার তার মানে তো ওরা হচ্ছে একবার 0 থেকে দিয়ে শুরু করছে একবার। হ্যাঁ। তারপরে হচ্ছে ওই যে তারপরে আগে এইদিকে সরাইছে, পরে আবার এইদিকে সরাইছে। আর আমরা চাইছিলাম যে হচ্ছে শুরুই করবেন হচ্ছে এখান থেকে। হ্যাঁ স্যার এটাই করবো আমরা। এখান থেকে শুরু করলে এই যে এটা আইনা প্রথমে এখানে আনবেন, তাহলে প্রথমে এই গুণটাই হবে, তারপরে এক ঘর আগাবেন, সবগুলো এক ঘর আগাবেন, তারপরে এক ঘর আগাবেন, এক ঘর আগাবেন, এক ঘর আগাবেন, এই পর্যন্ত যত এই এটা যখন এই পর্যন্ত আসবে, এই ভ্যালুটা যখন এই পর্যন্ত আসবে তখন তো শেষ। 5টা স্যাম্পল দেওয়া লাগছে। 5টা স্যাম্পল না লাগছে ওইগুলাই, বুঝতে পারছেন? ওদের আর আমাদের মধ্যে স্যাম্পল সেমই নিছে, ওরা হচ্ছে মাঝখানেটা আগে বসাইছে। আচ্ছা, তাহলে আমরা এটা করবো হচ্ছে যে 1 2 3 4 5 দিয়ে করবো। 1 দিয়ে মানে হচ্ছে এইগুলো হ্যাঁ। সিস্টেম এবং এইগুলো হ্যাঁ, হ্যাঁ। রেজাল্ট আসতে দেখাই দেবো। অর্থাৎ প্রথম স্যাম্পলটা হচ্ছে 0 এর সাথে গুণ করবেন এটা দিয়ে, ঠিক আছে। এই এটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ। এটা আর এটা প্রথমে গুণ করবেন। ওকে, তারপরে গুণফল তাহলে কি হলো? প্রথম গুণফল যা হবে হবে। না, প্রথম গুণফল হচ্ছে 0 তে পাইলেন হচ্ছে 1, তাই তো? হ্যাঁ। 0 তে 1 পাইছি, 3 দিলাম, পরের গুলো সবই 0 দিলাম, তাই তো? তারপরে দেখেন একবার যদি শিফট করান ওইদিকে, তাহলে কি হবে? 1 কে -1 দিয়ে গুণ করবো আবার। এর মানে এই 1 কে গুণ হবে 2 দিয়ে, এই 1টা তো এখানে গুণ করছেন প্রথমে, 0 তে এইজন্য 1 পাইছেন, 1 দিয়ে গুণ করলে 1, তারপরে এই 0 ওই 1 এ যাবে, তাহলে কি হবে? এই 1 এ গেলে 1 এর 2 দিয়ে গুণ করলে 2, -1 এর সাথে গুণ করবো না স্যার? -1 এর সাথে গুণ করবেন, এইটাকে শিফট করে দিচ্ছেন। যে হচ্ছে এ থাকবে এখানে স্থির, এইটা হ্যাঁ, এটা থাকলো প্রথম গুণটা হবে এই চারটাতে। প্রথম গুণ হইতেছে হচ্ছে এই যে এখানে ভ্যালু আছে তো এই তিনটাতে, তাই তো? জি জি। এই চারটাতে প্রথম মাইনাসটা গুণ- নিব না স্যার? প্রথম গুণটা হবে হচ্ছে এই যে এটা ওটা নেবেন না, ওটা তো 0 দিয়ে গুণ করার দরকার আছে। ওটা 0 আগে তো 1 এই দেখেন প্রথম গুণটা করবেন হচ্ছে এই যে এটাতে যেটা 1 ভ্যালু আছে এই যে সামনে, 0 দিয়ে গুণ করব। এই এটাতে 1 দা গুণ করলে কি হবে? 1 পাইছেন। আর বাকি কোনো ভ্যালু আছে? বাকি এইদিকে সব 0, এইদিকেও 0, আমরা 0 0 0 0 0 0, এটা হলো আমাদের 0 পয়েন্টের ভ্যালু, ঠিক আছে? আচ্ছা। ওকে, তারপরে এখন শুরু করলাম হচ্ছে প্রথমে, এখন এইদিকে আগাই, তাহলে এইটা আগাইলাম, এটা হচ্ছে 0 তে রাখলাম, 0 তে রাখলে এটা 2 আর 0 থেকে আসছে 1, তাহলে গুণফল কত? 2। আর এই 1 এ তাহলে কত আসছে? 1 এ এখানে 1 আছে, এখানে 1 আছে 2, গুণ করলে কত আসে? না স্যার, হ্যাঁ স্যার। এখানে 2 আছে না? 2 আসবে ভাই। তাহলে গুণফল 2, এই যে এই ফিগারটাই। জি স্যার। ওকে, আর বাদ বাকি সবই 0। ওকে, তারপরে ভ্যালু কি আসে? পরের ভ্যালু হচ্ছে এটা 0 তে আসবে, জি -1 0 সরি 1 0 তে আসবে, 1 গুণন 1 করলে কত আসবে? 1। তারপর 2 গুণন এই ভ্যালুটা, 2 গুণন 2 হলো 4, তারপর 1 গুণন এটা হলো কত? 3, তারপরে আগে পিছনে সবই 0, বুঝছেন? তারপরে এইটা হচ্ছে এইটাতে যাবে, এটাতে যাবে -1 যাবে 0 তে, তাহলে প্রথম ভ্যালুটা আসবে -1, এই 1 যাবে হচ্ছে এই 2 এর সাথে 2, তারপরে হচ্ছে এই 2 যাবে হচ্ছে 3 এর সাথে 3 দুগুণে 6, তারপরে এই 1 যাবে হচ্ছে এই 1 এর সাথে 1। এখন এগুলো সবগুলো যোগ করেন, যোগ করলে কি আসছে? যোগ করেছে রেজাল্টেন্ট আসবে। হ্যাঁ করেন স্যার, এখানে হবে -1 3 হবে। এইগুলো সবগুলো যোগ করেন, হ্যাঁ স্যার, ওই পয়েন্টে হবে হচ্ছে 0 পয়েন্টে হবে হচ্ছে 3, তারপরে হবে হচ্ছে 8 9 এরকম। ওই যেই ভ্যালুটা আসবে এটার সাথে ম্যাচ করবে, বুঝছেন? কম্পেয়ার করার পরে এই ফাইনালটা আসলে হচ্ছে আমাদের দেখাতে হবে। হ্যাঁ, এটা সিকোয়েন্সিয়াল আঁকাইলে বুঝতে পারবেন, না আঁকাইলে না প্র্যাকটিস করলে বুঝতে পারবেন না, বুঝতে বুঝতে পারছেন? পারছি। প্রতিটা স্টেপই করা লাগবে, যতটার সাথে গুণ হয় সবগুলো স্টেপই করতে হবে। ওকে, এখানেও এটা পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক হাই। এই যে আমি বললাম না, এই যে উল্টা করলেও একই জিনিস হয়,
এক্স এর সাথে এটা কনভলিউশন করা, এটার সাথে এক্স কনভলিউশন করা একই। কোয়ান্টিটি গুলো মেনে চলে। দেন হচ্ছে আমাদের আছে কনভলিউশনের একটা যে ম্যাথ আছে 3 পয়েন্ট এত, এটা দেখেন ডিস্ট্রিবিউশন, এটা 3.4, এটা মনে হয় দেখতে বলা হয়নি, বলতে বলা হয়নি, বুঝছেন? ওকে, এই গেল হচ্ছে 3 অধ্যায়ের ম্যাথমেটিক্যালি মোটামুটি। আর দেখতে হবে না স্যার, স্যার তো কালকে দেখছি, প্র্যাকটিস করলে বুঝে যাবে। না আমি বলে দিই, আপনি থাকেন, ওয়েট লেকচার 4 আমি শেষ করে দিই। লেকচার 4 হচ্ছে জেড ট্রান্সফরমেশন, ঠিক আছে? জেড ট্রান্সফরমেশন মানে হচ্ছে ওই পাঁচটা ম্যাথ প্র্যাকটিস করলে কোনো একটা, শোনেন, কোনো একটা হচ্ছে আমরা জেড ট্রান্সফরমেশন থেকে এই 5টা ম্যাথই দিছি, 5টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এখন জেড ট্রান্সফরমেশন মানে হচ্ছে যদি আমরা এক্স অফ এন এর জেড ট্রান্সফরমেশন করি, তাহলে যেই জেড ট্রান্সফরমেশন পরে যে সিগন্যাল হবে সেটা হলো ক্যাপিটাল এক্স অফ জেড, সেটা হচ্ছে মাইনাস অসীম থেকে অসীম পর্যন্ত সাম এক্স অফ এন এর প্রতিটা স্যাম্পল গুণন হচ্ছে জেড টু দ্য পাওয়ার মাইনাস তত নাম্বার স্যাম্পল। এর মানে 0 নাম্বার স্যাম্পলের সাথে জেড টু দ্য পাওয়ার -0 গুণ হবে, 1 নাম্বার স্যাম্পলের সাথে জেড টু দ্য পাওয়ার -1 গুণ হবে, এইরকম করে যতগুলো আছে সবগুলো স্যাম্পলের সাথে হবে এবং সবগুলো স্যাম্পলের যোগফলটাই হচ্ছে জেড ট্রান্সফরমেশন। ওকে, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে এরকম, এক্স অফ জেড ইকুয়াল টু জেড অফ এক্স অফ এন, আর মানে এক্স অফ এন এর জেড ট্রান্সফরমেশনের ভ্যালু, কিংবা আমরা এইভাবেও লিখতে পারি এক্স অফ এন কে জেড ট্রান্সফরমেশন করলে এক্স অফ এস, ওই ট্রান্সফরমেশনের মতো। এখন এই জেড ট্রান্সফরমেশনের ফলে আমরা যেই সিরিজটা পাইতেছি, এই যে মাইনাস অসীম থেকে অসীম, আর মানে আমাদের স্যাম্পল থাকবে ইনফানাইটটা, অসীম সংখ্যক স্যাম্পল থাকবে, বাট এই স্যাম্পলের কোনো ভ্যালুই আমাদেরকে ইনফানাইট হওয়া যাবে না। এখন যেই রিজিয়নের ভিতরে হচ্ছে এই স্যাম্পলের ভ্যালুগুলো ফাইনাইট হয় তাকে বলা হচ্ছে রিজন অফ কনভার্জেন্স, অর্থাৎ আমাদের রেজাল্টের মান আমরা ইনফাইনাইট হওয়া যাবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল রেজাল্টের মান ইনফাইনাইট হওয়া যাবে না। আমরা ইনফানাইট সংখ্যা যোগ করতেছি, বাট রেজাল্ট ইনফানাইট হওয়া যাবে না, অসীম হওয়া যাবে না। যোগফলটা আমরা মূলত ধারা আছে না, ধারায় কি হয়, ধারার যোগফল কিন্তু ইনফানাইট নেয়, ধারার একটা যোগফল থাকে। সো এখন এই যোগফল সব রিজনে না থাকতে পারে, যেই রিজনের মধ্যে এই যোগফলটা ফাইনাইট হবে তাকে বলা হচ্ছে রিজন অফ কনভার্জেন্স। অর্থাৎ আমরা একটা জেড ট্রান্সফরমেশনের সাথে সাথে এই রিজন অফ কনভার্জেন্সটাও জানা খুবই জরুরি, বুঝতে পারছেন? এখন আমরা যদি এটা করি তাহলে এটা কি করবে, এই যে আমাদের এক্সাম্পল এটা করতে বলা হয়েছে, জেড ট্রান্সফরমেশন করি। এখন এখানে স্যাম্পল আছে কয়টা, 1 2 3 4 5 6টা, এর মানে প্রতিটা স্যাম্পলের সাথে জেড ইনভার্স তত নাম্বার গুণ হবে। হ্যাঁ, এর মানে প্রথমটা হচ্ছে 1 গুণন জেড ইনভার্স 0, তারপরে 2 গুণন জেড ইনভার্স 1, তারপরে 2, এটা যেহেতু 0 1 2 3 এরকম 0 গুণন, এই 4 যেটা ছিল ওটা তো 0 গুণন, তার মানে 0 হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা ভালো কথা, রিজন অফ কনভার্জেন্স কোথায় হবে দেখেন, যদি জেড এর ভ্যালু 0 হয় তাহলে এই ভ্যালুটা কত হবে, এটা ইনফাইনাইট হয় মানে হচ্ছে আমার পুরো রেজাল্টটা আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এটাতে হওয়া, এর মানে হচ্ছে আমাদের ইন্টার জেড প্লেনের যে কোনো ভ্যালুই হতে পারে শুধুমাত্র 0 বাদে। জি, সিমিলারলি পরের ম্যাথটা আছে বি নাম্বার, এটা হচ্ছে 0 তে শুরু হয়েছে, এই যে 0 তে শুরু, সেটা হচ্ছে জেড টু দ্য পাওয়ার 0, দ্যাট মিন ওটা সিঙ্গেল হয়ে থাকে। এটা ইনফাইনাইট হচ্ছিল, হুম, আর 0 ইনফাইনাইট, আর 0 এর আগেটা -1, মাইনাসে মাইনাসে +1, -2 মানে মাইনাসে মাইনাসে +2, সহজ হিসাব। এই দেখে বি নাম্বারের স্যার 0 স্যাম্পলটা তীর আলাটা ডিরেক্ট থাকবে, পরেরগুলো এক করে মাইনাস হবে, এবং 0 সহ যদি লেখেন, বি নাম্বারের স্যার এখানে হচ্ছে আমার 2 যে ভ্যালুটা ওইটার জন্য জেড ইনভার্সের মান হবে হচ্ছে 1, কারণ হচ্ছে ওটা তো ওখানে হচ্ছে আপনি ইনভার্স থাকবে না, মাইনাস মাইনাসে +1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে -2, হ্যাঁ, মাইনাস -2, +2 হয়ে যাবে। সিমিলারলি এটা 0, সিমিলার ওয়েতে হয়েছে। ওকে স্যার, এবং এখানে রক কত হবে দেখেন, এখানে যদি অসীম ভ্যালু থাকে জেটের ভ্যালু তাহলে এটা অসীম হবে, সিমিলার এখানে যদি 0 থাকে তাহলে অসীম হবে, এর মানে আমাদের 0 আর অসীম বাদে সব কিছু হইতে পারে। জি স্যার, এটাও সিমিলার, এটাও সিমিলার, জি স্যার। এটাও সিমিলার। এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন কি আছে স্যার एग्जांपले? এখানে যেই জিনিসগুলো আছে মোটামুটি সবই সিমিলার, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল নাই। ওকে, দেন হচ্ছে আমাদের
যদি ইউনিট স্টেপ এইরকম একটা ফাংশন হয় তাহলে কেমন হবে? ওকে, এইরকম ফাংশনটাকে আমরা লিখতে পারি সিরিজ আকারে। প্রথমটা হচ্ছে n টু দ্য পাওয়ার 0, 0 লিখলে 1, তারপরটা n টু দ্য পাওয়ার 1 যদি লেখেন। আর ইউনিট স্টেপ ফাংশন মানে কি? ইউনিট স্টেপ দেওয়া মানেই হচ্ছে 0-র আগের কোনো ভ্যালু স্যাম্পলের ভ্যালু 0 হবে, গুণাকার আছে 0 পর্যন্ত 0 হবে আসলে। 0 পর্যন্ত 0-র আগের কোনোটাই থাকবে না, 0 থাকবে, 0 ভ্যালু 1। আচ্ছা 0 ভ্যালু 1, 0 ভ্যালু 1 মানে হচ্ছে 0 নাম্বার স্যাম্পলের এটার ভ্যালু থাকবে, গুণ করা যাবে, 1 দিয়ে গুণ করা মানে এটাই থাকবে, আর বাকিগুলো কি হবে? নাই হয়ে যাবে। আচ্ছা 0 ভ্যালু 1 কেন থাকে? আর ইউনিট স্টেপ ফাংশনই তো n লেস দেন সরি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হলে 1, আদারওয়াইজ 0। এর মানে এইদিকে সবই তো 1 এখান থেকে। এর মানে এই প্রথমটা কি, এটা কিন্তু মাইনাস অফ থেকে আর গুণ করে যোগ করে লাভ আছে, সবই তো 0। আমরা বুঝতেছি যে যোগ হবে হচ্ছে 0 থেকে, 0 নাম্বার থেকে। 0 নাম্বারের ভ্যালু কত হবে? এই হাফ টু দা পাওয়ার 0। 1 নাম্বারের ভ্যালু কত হবে? হাফ টু দা পাওয়ার 1। 2 নাম্বারের ভ্যালু কত হবে? হাফ টু দা পাওয়ার 2। এরকম করে আমাদের সিরিজের x এর ভ্যালু হবে। তার সাথে কি হবে? হাফ টু দা পাওয়ার 0 মানে কিন্তু হলো 1। তার সাথে কি হবে? প্রথমটার সাথে z ইনভার্স 0 গুণ হবে। এর মানে z ইনভার্স 0 মানে কিছুই হবে না। পরেরটার সাথে z ইনভার্স 1, পরেরটার সাথে z ইনভার্স 2, এরকম করে গুণ হবে, বুঝছেন? এটাকে আমরা এরকম সাম আকারে লিখতে পারি। এই সামাগারটা একটু বুঝাই দেন। সাম আকারে দেখেন, এখান থেকে কমন নিয়েছেন, এই যে সিরিজটা আছে দুটো লিমিট দিয়েছে স্যার, একটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট, আর একটা 0 থেকে ইনফাইনাইট, মানে স্যার একটাই আসলে এখানে 0 থেকে ইনফাইনাইট। আর মানে এই যে এই সিরিজটা তো ইনফাইনাইট পর্যন্ত যাইতে পারে। 0 থেকে ইনফাইনাইট স্যার। তাহলে কত আছে? হাফ টু দা পাওয়ার n z ইনভার্স n মাইনাস 1। পুরোটাকে রিপ্রেজেন্ট করতেছে এখানে একটা ইকুয়েশন দ্বারা। হ্যাঁ, এখন সিমিলার এই ম্যাথ শেষ। স্যার এটার ক্ষেত্রে কি আমার হচ্ছে ওই রকম এক্সেপ্ট কোনো নাম্বার ছিল না যেটার জন্য ইনফাইনাইট ছিল? হ্যাঁ, এটার ক্ষেত্রে তো দিতে হবে। এখন এটা তো শেষ হয়নি এখনো, এইটা হইল। এখন এইটা আলটিমেটলি কি আছে? একটা এরকম গুণাত্মক ধারা। এই গুণাত্মক ধারা মানে আমরা জানি 1/1 মাইনাস a। এর মানে এই যে আলটিমেটলি যেটা z ইকুয়াল টু 1 মাইনাস 1/z ইনভার্স এটা। এখন এখানে দেখেন এইটুকু যদি 0 হয়, এই নিচের সংখ্যাটুকু, তাহলে কি হবে? ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে এটা 0 হওয়া যাবে না অবশ্যই। এখন এইটুকু 0 কখন হবে? এইটুকু হচ্ছে যদি এইটুকু যদি 1 হয়, তাই তো? এইটুকু 1 হওয়া যাবে না। এইটুকু 1 না হওয়া যাওয়া মানে কি? আসলে জেড হাফের চেয়ে বেশি হইতে হবে। স্যার এই লাইনটা কি লিখতে ওখানে কনসিকুয়েন্টলি ফর ওই শর্তটা স্যার একটু বুঝান। ফর হাফ জেড ইনভার্স এত লেস দেন 1 হইতে হবে। এর মানে এটা 1-এর চেয়ে ছোট হইতে হবে। ছোট হইলে 1 যদি হয় এটা, তাহলে 0 হবে না? হ্যাঁ 1-এর চেয়ে ছোটই থাকা লাগবে। 1 হওয়া যাবে না। 1-এর চেয়ে ছোট হওয়া মানে হচ্ছে জেড এর মান হাফের চেয়ে ছোট হওয়া লাগবে। বড় তো হতে পারে স্যার, এক্ষেত্রে বড় হলে তো সমস্যা না। মান মাইনাস আসুক কিন্তু ইনফাইনাইট কনভার্জেন্স যে কোনো এক দিক থেকে শুরু হয়। কনভার্জেন্সের বিষয়টা হচ্ছে যে কোনো এক দিক থেকে শুরু হয়। মানে আপনি যদি এই দিক থেকে শুরু করেন তাহলে হচ্ছে এই দিকে এইটুকু কনভার্জেন্স হবে, এমন না যে মাঝখানে গ্যাপ দিয়ে আবার কনভার্জেন্স হবে। বুঝতে পারছেন? বিপরীত দিকেও যাবে না। উল্টা দিক থেকে আসতে পারে। ওকে, তাহলে এখান থেকে বুঝলাম হাফের চেয়ে আমাদের এর ভ্যালু বড় হইতে হবে, 1-এর চেয়ে ছোট হইতে হবে হলে এইটুকু, দ্যাটস মিন এটা হচ্ছে হাফের চেয়ে বড় হইতে হবে। সিমিলারলি এটাও ওই হাফের জায়গায় ইয়ে দিছে শুধু, আর সবই সেম। দেখেন হাফের জায়গায় ইয়ে সবই সেম। এক্ষেত্রে রব কি হয়েছে? ওই এর চেয়ে বড় হইতে হবে, হাফের চেয়ে বড় যেরকম ছিল এটা এর চেয়ে বড় হইতে হবে। সিমিলারলি এটা হচ্ছে মাইনাস ওই এ টু দ্য পাওয়ার এটা করছে। এইটা করার ফলে দেখেন এই গুণ ভাগ করছেন, গুণ ভাগ করার ফলে এই যে দেখেন গুণত্ব ধারাটা এরকম হয়েছে। হওয়ার ফলে আলটিমেটলি এই লাইনটা পাইছেন যে টপিক্স। এই লাইনটা যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে আগের যে টপিক্স ছিল সেটা সমানই হবে। বাট এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে উল্টে যাবে। আপনাকে যেটা বলছিলাম যে হচ্ছে এবার হচ্ছে এই দিক থেকে আসবে, মানে হাফের চেয়ে আগে কি ছিল? বড় হইতে হবে, এখন হইতে হচ্ছে ছোট হইতে হবে। ওকে, এখন এই দুইটা মিলে হচ্ছে 5 নাম্বার ম্যাথ। প্রথমটা যোগ, এর জায়গায় বি লিখছে,
এখন দুই জায়গা মানে কি, এর মানে হচ্ছে এই যে এটা রক কি হবে, এই দুইটার যোগফল 1 মাইনাস এ মাইনাস ই, আর ওইটার জন্য হচ্ছে 1 মাইনাস বি বাই ওইটা। ওকে, এখন রক কি হবে, রক হচ্ছে এর চেয়ে বড় হবে এবং বির চেয়ে ছোট হবে, এর চেয়ে বড় হবে, ওই যে আগের মতোই প্রথম ক্যালকুলেশনে কি ছিল, এর চেয়ে। ওই দুটো শর্ত একটু ক্লিয়ার করেন, ওই যে ব্যাকরণ তো ধরার পরে যে এক্সপ্রেশনটা আসতেছে আমি সেখান থেকে যে শর্তটা নিচ্ছি এটা আসলে না কিসের উপর ভিত্তি করে আমি নিচ্ছি? মূল কথা আমার অসীম হওয়া যাবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গুণত্ব দ্বারা আসলে এখানে এর পরবর্তী এটা অসীম হবে কখন? স্যার ওখানে তো আমার এক্সপ্রেশন ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস a, ঠিক আছে, আমার সেখান থেকে এটা কি হবে? এইটুকু জিরো হওয়া যাবে না, নিচেরটুকু জিরো হওয়া যাবে না, মানে কি এটা 1 হওয়া যাবে না। এটা কিভাবে আসবে স্যার এখানে এই এক্সপ্রেশন? কোন এই এক্সপ্রেশন তো গুণত্ব ধারা, ও দেখেন 1 প্লাস এ, 1 প্লাস এর জায়গায় কি আছে, হাফ প্লাস হাফ স্কয়ার এ স্কয়ার, এটা হচ্ছে ও এখানে এই যে সূত্র 1 মাইনাস এ, এই যে 1 মাইনাস হাফ, এটাই তো সম্পূর্ণ পুরো রাশিটাই তো আমার আসলে a, হ্যাঁ হ্যাঁ z ইনভার্স 1 সহ a। হ্যাঁ হ্যাঁ, এইটুকু হচ্ছে আমার এ, এবার ঠিক আছে, এ বসাইলাম। এখন এই কন্ডিশন হচ্ছে দেখেন হ্যাঁ তাহলে হচ্ছে এটা 0 হওয়া যাবে, এটা হলো জিরো হওয়া যাবে। এখন এটা জিরো হওয়া যাবে না মানে হচ্ছে যদি আমরা শুরু করি শুরু থেকে, তাহলে এখানে কি আসে দেখেন, এটা জিরো হওয়া যাবে না মানে এটা 1 হওয়া যাবে না। এটা আসলে কি আছে, হাফ 1 বাই জেড আছে, বুঝছেন? তাই তো আছে, এটা যদি করেন স্যার 1 মাইনাস দিতে হবে স্যার, 1 মাইনাস 1 মাইনাস, আমরা এটা সিনট্রেট করে এই তো বললাম যে এটা 1 হওয়া যাবে না। হ্যাঁ এটা 1 হবে, রেজাল্ট তাহলে এটা 1 হবে। 1 হওয়া যাবে না, 1 ছাড়া যে কোনো কিছু হইতে পারে, হ্যাঁ তাই তো? এখন দেখেন 1 বাই কোনো কিছু, 1 বাই কোনো কিছু, তাই তো? সেটা 1 হওয়া যাবে না, তার মানে সেই ভ্যালুটা অবশ্যই 1 এর চেয়ে ছোট জিনিস হইতে হবে। এক এক কোনো কিছু যদি ভাগ দেন, কোনো কিছু দেন সেটা 1 এর চেয়ে ছোট করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই 1 এর চেয়ে ছোট জিনিস দেওয়া ভাগ দিতে হবে। দেখি বড় জিনিস দেওয়া ভাগ দিলে কি হবে? স্যার এখানে ডিরেক্ট যে ইকুয়েশনটা আসছে, ঠিক আছে, আমরা কথা বলছি হ্যাঁ ওকে, এটা হচ্ছে আমরা কি লিখতে হবে, 1 হওয়া যাবে না, 1 হবে 1 হওয়া যাবে না মানে হচ্ছে তাহলে 1 প্লাস z হচ্ছে 2, z হচ্ছে হাফ হবে। জেড ইকুয়াল টু, এখন হাফ হওয়া যাবে না। ওকে, এখন হাফ হওয়া যাবে না এটা বুঝলাম। জি এখন হাফের চেয়ে যদি ছোট হয় হ্যাঁ তাহলে কত হবে? হাফের চেয়ে ছোট কত? 1/3 দিলাম, তাই তো? আর হাফের চেয়ে বড় কত? 1/4, সরি মানে 2/3 হ্যাঁ নাকি? হ্যাঁ 2/3। এখন বিষয় হচ্ছে দেখেন এইটুকু কন্ডিশন দেখেন, এইটুকু কন্ডিশন দেখেন, এইটুকু কন্ডিশনে উপরের ভ্যালু কত আছে? 1। স্যার হাফের থেকে অলরেডি হাফ আছে, একটা জিনিস দেখেন এখানে হাফ আছে অলরেডি, তাই তো? হাফে জেড দ্বারা ভাগ করতেছেন, সহজ হিসাবে হলো হাফে জেড দ্বারা ভাগ করতেছেন, সেটা হচ্ছে একের হাফে কি জেড দ্বারা ভাগ করতেছেন না, হ্যাঁ হ্যাঁ হাফে জেড দ্বারা ভাগ করতেছেন। এখন সেই এই জেড হচ্ছে মডুলার জেড, যদি চিন্তা করেন মডুলার জেড, এখন জেড যদি এখন হাফ হয় তাহলে কত হবে? হাফ যদি হয় তাহলে কত হবে? মডুলার জেড যদি হাফ হয়, আচ্ছা হাফ হলে তাকে হয়ে যাবে হচ্ছে আপনার 1 তাহলে এটা হওয়া যাবে না। এখন যদি এই জেড কত নিতে চাচ্ছেন, হাফের চেয়ে বড় নেন, হ্যাঁ স্যার এর এখানে যে বড় কন্ডিশন না, বড় না, বড় কত চেঞ্জ করতে হবে আমার হচ্ছে বড় কত এটা নিতে হাফ হবে? হতে হবে। বড় কত নিতে চাচ্ছেন? এটা ছোট কেন নিলে হবে না স্যার, সেটা আমাকে বুঝান। আমি বললাম বড় নেন, কত নেবেন? বড় আর কত মানে হচ্ছে 3 2 বা 3 না, ধরেন একই নিলেন, আমরা মডুলাস 1 হ্যাঁ এক নিতে চাচ্ছি, তাই তো? এক নিলে হাফ আসবে। এক নিলে হাফ আসবে, কিন্তু এই রিজনটা কোথায় শুরু হবে? আপনি সিম্পল থিংকিং করেন, আমাদের এইটুকু শুধু কিন্তু কন্ডিশন, এটা হাফ এক হওয়া লাগবে এটা না, কিন্তু কন্ডিশন হচ্ছে এইটুকু জিরো যাতে না হয়। আবার কন্ডিশন তো বোঝার চেষ্টা করেন, এইটুকু জিরো যদি না হয়, আমরা কিন্তু মডুলাস দিছি, আর মানে হলো প্লাস মাইনাস হাফ, কিন্তু অলরেডি বুঝতে পারছেন? মডুলাসে এখানে কিন্তু মডুলাস দেওয়া, মডুলাস মানে হচ্ছে জেড, মডুলাস মানে আসলে হচ্ছে এটা, হ্যাঁ প্লাস মাইনাস, হ্যাঁ সরি মাইনাস হাফ, মাইনাস হাফ থেকে প্লাস এর মাঝখানে কিছু দিতে হবে, এর বেশি যদি দেন এই রেজাল্ট এই পাশে মাইনাস হবে স্যার।
যে ঠিক আছে যে পাশেই হোক, আপনার বিষয়টা হচ্ছে এই রেঞ্জের বাইরে যদি কোনো ভ্যালু দেন দেখবেন যে এখানে ভ্যালুটা মানে কাইটা কেটে নেবেন, কাইটা কেটে বলতে এই ভ্যালু পাইলেন তারপরে এই ভ্যালু মাঝখানে ভ্যালুটা এক্সিস্ট করবে না। কনভার্জেন্স সিকোয়েন্সিয়ালি করতে হবে, বুঝতে পারছেন? স্যার এখানে সমাপ্ত করেন। হ্যাঁ কালকে এই ম্যাথ তো করা না, এই ম্যাথ করানো হয়েছে কালকেও, ঠিক আছে? ঠিক আছে। লাস্টের জিনিসটা হচ্ছে এটা, এটা মানে হচ্ছে এ থেকে বির মধ্যে হবে, এই যে এই সূত্র অনুযায়ী আমরা আগের ম্যাথের অনুযায়ী। এখন হইতে পারে বির চেয়ে বড়, এ থেকে বি বড় হলে তো অটোমেটিক এখানে কোনো কনভার্জেন্স থাকবেই না, বোঝাই যাচ্ছে। আর যদি বির থেকে হয় তাহলে হচ্ছে আমাদের রক হবে হচ্ছে এই যে এরকম, বুঝছেন, এরকম লেভেলে হবে, রিং শেপ হবে, বুঝতে পারছেন? এর মানে এইটাতে কিন্তু জেড এক্সিস্ট করবে না। যদি বির চেয়ে ছোট হয়ে যায় তাহলে আর জেডের কোনো এক্সিস্টেন্স নাই, কারণ কন্ডিশন এটা হইতে হবে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ক্লাস নিলাম।